সবাইকে আবারও স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বিশেষ করে এই ফিজিক্যাল এডুকেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনিট নেট সেটের যে সিলেবাস আছে সেখানে ইউনিট 5, সেই ইউনিট 5 এর আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে প্রতি বছর ইউজিসি নেট সেট শুধু নয়, এমনকি অন্য যে কোনো পরীক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীরা আছে প্রত্যেকের জন্যই আজকের এই গোটা ক্লাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজ আমরা এই ফিজিক্যাল এডুকেশনের যে ইউনিট 5, যেখানে মূলত কারিকুলাম ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট পলিসি, অর্গানাইজেশন স্ট্রাকচার, এই সব কিছুই আমরা খুব সহজভাবে তোমাদেরকে ব্যাখ্যা করব। কারণ আমরা জানি যে ফিজিক্যাল এডুকেশন অনেকের মধ্যে এই কনসেপ্ট আছে যে ফিজিক্যাল এডুকেশন অনলি ফর গেমস অ্যান্ড স্পোর্টস, কিন্তু বাট আমি বলি ফিজিক্যাল এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ শিখন প্রক্রিয়া যেটা কি করে, যেটা আমাদের কোনো কিছুকে শেখার প্রতি প্রস্তুতি নিতে সাহায্য করে, পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করে, বিভিন্ন প্রকার নীতি নির্ধারণ করতে সাহায্য করে এবং আমাদের বিভিন্ন প্রকার প্রাতিষ্ঠানিক যে সমস্ত ব্যবস্থা সব সাথে একসাথেই কাজ করে হচ্ছে এই ফিজিক্যাল এডুকেশন। এবং প্রতি বছরই দেখা গেছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু ইউজিসি নেট সেটে কম বেশি আসে, তাই এই ইউনিটটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখন আমরা যে ইউনিটগুলো এখানে আছে, ইউনিট 1 যেখানে ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন, সেখানে মূলত এই ইউনিট 2 প্রফেশনাল এন্ড আদার্স কোর্স ফিজিক্যাল এডুকেশনে কি কি হয়, কোয়ালিটি এন্ড কোয়ালিফিকেশন এন্ড রেসপন্সিবিলিটি অফ ফিজিক্যাল এডুকেশন টিচার, রিসেন্ট গভর্নমেন্ট পলিসি, বিভিন্ন প্রকার যে গভর্নমেন্ট পলিসি সেগুলো নিয়ে জানবো, রোল অফ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর সেগুলো সম্পর্কেও আমরা জানবো, কারিকুলাম ডেভেলপমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও জানবো, কারিকুলাম ডিজাইন জানবো, টিচিং এড সম্পর্কে জানবো এবং আলটিমেট কারিকুলাম ইভলিউশন সম্পর্কে ভীষণভাবে জানবো। এখন এই বিষয়গুলোকে আমরা শুরু করব, তাই সবাইকে আবারও বলছি এবং আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য ইনফরমেশন তোমরা পাবে। সেগুলোকে তোমরা এই নোটসগুলো যদিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তবুও তোমাদের মনে হলে সেগুলোকে নোট ডাউন করে রাখবে। আমরা যে ইউনিট ধরে ধরে যেগুলো যাচ্ছি, ফার্স্ট ইউনিট ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ফর ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ এই যে ভারতবর্ষের শারীর শিক্ষা তার কিভাবে প্রসার ঘটেছিল। এখন সেখানে অনেক কথা আমি এখানে লিখেছি, আমরা এতগুলো কথা যদি না বলি, যে এই যে ফিজিক্যাল এডুকেশন আজকে আমরা যে জায়গায় পড়ছি, ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি বলো, রিসার্চ বলো, বিভিন্ন স্পোর্টস সায়েন্সের কোর্স বলো, এই কোর্সগুলো কি একদম প্রথম থেকে ছিল? না, প্রথম থেকে কিন্তু ফিজিক্যাল এডুকেশন মূলত যেটা ছিল গেমস অ্যান্ড স্পোর্টস ধরা হতো, একাডেমিক অ্যাসপেক্ট কিন্তু পুরোনো কনসেপ্টে ছিল না। এখন সেই যে শিক্ষার শারীর শিক্ষা যে ভারতবর্ষে যে প্রসার ঘটেছিল, যদি সেগুলো যদিও আমরা সেগুলো হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন ইউনিট অনেক গিয়ে পড়বো, আমরা জাস্ট কতগুলো পয়েন্ট অনুযায়ী পরীক্ষা ওরিয়েন্টেড আমরা যদি দেখি, আমরা হিস্টোরিক্যাল পার্টকে আমরা মূলত, তাহলে এই যে হিস্টোরিক্যাল পার্ট আজকে ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা যাই ডেভেলপ হোক না কেন, এই ডেভেলপমেন্টটা কি কিভাবে ডেভেলপমেন্টটা হলো, একদম পুরোনো দিনে কি ছিল, আমরা এখানে আমরা যদি হিস্টোরিক্যাল অ্যাসপেক্টের আরো অনেকগুলো দিক আছে, একদম শুরু থেকে আমরা সেগুলো যদি হিস্টোরিক্যাল অ্যাসপেক্টে পড়বো, আমরা জাস্ট এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করি টিল 1946, অর্থাৎ ঠিক স্বাধীনতার আগে। আমরা এখানে সাল ওয়াইজ করেছি, যেটা 1870 সালে কি হয়েছিল, এখানে প্রথম কি হয়েছিল, যে স্কুলগুলোতে ছিল, যে সেই স্কুলগুলোতে কোনো প্রকার শারীর শিক্ষার কোনো কিন্তু সংগঠিত কোনো রূপ ছিল না। সেখানে মূলত কি হতো, কুস্তি, ব্যায়াম বা বিভিন্ন প্রকার দেশীয় যেগুলো খেলা, সেই খেলার কিন্তু প্রচলন হলো। এবং ঠিক এই 1870 সালে একদম শেষের দিকে এখানে ব্রিটিশ সরকার তখন কি করলো, বেশ কিছু নির্দিষ্ট অঞ্চল জুড়ে শারীর শিক্ষা বেশ কিছু স্কুলগুলোতে জারি করলো। এবং 1882 সালে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ তখন কি হচ্ছে, ভারতীয় শিক্ষা কমিশনার তখন সমস্ত যে যুবকদের আছে তাদের জন্য একদম এই শারীর শিক্ষাকে অপরিহার্য বলে ঘোষণা করলো। সেই অপরিহার্য মধ্যে বিভিন্ন প্রকার খেলাগুলো ছিল, যেমন জিমনাস্টিক্স, ড্রিল ইত্যাদি, সেগুলো ওই ফিজিক্যাল এডুকেশনের পাঠ্যক্রমের মধ্যে তখন অন্তর্ভুক্ত করা হলো। এবং 1885 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের যখন উত্থান হয়, সেই সাথে সাথে কি হয়, তরুণদের জন্য ব্রিটিশের সাথে একটা সংগ্রামের জন্য বিশেষভাবে তাদেরকে প্রস্তুতি করা হয়েছিল। তখন বেশ কিছু খেলা, যেমন লাঠি খেলা, দণ্ড বৈঠক, কুস্তি, তলোয়ার, এগুলো কিন্তু তখন ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং 1894 সালে কি হয়, ফিজিক্যাল এডুকেশন পাঠ্যক্রমের যে
অন্তর্ভুক্তি করা হয়েছিল সেই প্রস্তাবকে বাতিল করা হয় এবং তখন চালু হয় কি হয়, শুধুমাত্র উচ্চবিত্ত যারা হায়ার লেভেল, যাদের ফ্যামিলি স্ট্যাটাস, তাদের জন্য চালু হয়েছিল কি সুইডিশ জিমন্যাস্টিক্স। এবং 1903 সালে কি হয়, এই সুইডিশ জিমন্যাস্টিক্স এর পাশাপাশি কিছু ফুটবল, খোখো, কবাডি, হকি ইত্যাদি দেশীয় খেলাকে কিন্তু তখন অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং উদাহরণস্বরূপ কিন্তু সেন্ট জোসেফ স্কুলে কিন্তু ভারতীয় এবং ইউরোপরা একসাথে পাঠ্যক্রমে রাখা হয়। সেন্ট জোসেফ কত সালে? 1903, মাথায় রাখবে। 1920 দশকে বেশ কিছু শারীর শিক্ষার ইভলিউশন চলে এলো, বেশ কিছু শারীর শিক্ষার ডেভেলপমেন্ট ঘটলো। কি কি ডেভেলপমেন্ট হলো? তখন কি হলো, ওয়াইএমসিএ কলেজ প্রতিষ্ঠিত হলো। বাণীপুরে ফিজিক্যাল, পশ্চিমবঙ্গে যে এখন আমরা যে বাণীপুর যাকে বলি আমরা, পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন, সেখানে কি হচ্ছে, সেখানে 1932 সালে প্রথম ফিজিক্যাল এডুকেশন চালু হয়। তার অনেক ইতিহাস আছে, সেগুলো আমরা পরে জানবো। হায়দ্রাবাদে ফিজিক্যাল এডুকেশন কলেজ চালু হয়, লখনৌ খ্রিস্টান কলেজ চালু হয়, কান্দিওয়াল ফিজিক্যাল ইনস্টিটিউশন যাকে বোম্বে সেটা চালু হয়, এবং হনুমান ব্যান্ড প্রসারিক মন্ডল কিন্তু এই 1900 দশকে কিন্তু এগুলো ঘটেছিল। তারপর 1923 থেকে 1944 সালে বেশ কিছু এবার শারীর শিক্ষার আরো বেশি প্রসার ঘটতে থাকে। তখন কি হয়, 1923 সালে কি হয়, ইন্ডিয়ান অলিম্পিক কমিটি ফার্স্ট গঠন করা হয়েছিল। 1925 সালে হকি ফেডারেশন গঠন করা হয়েছিল। 26 থেকে বিসিসিআই গঠন করা হয়েছিল। এবং 1927 সালে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এবং 1934 সালে কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেটে শুরু হয়েছিল। এবং 1940 এর দিকে সাঁতার এবং বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1944 সালে অ্যাথলেটিক অ্যামেচার ফেডারেশন গঠিত হয়। এরপরে যদি আমরা 1932 এর দশকে আসি, তখন আমাদের কি হয়, গুরু সদয় দত্ত 1932 সালে কি করেছিল, ব্রতচারী আন্দোলন করেছিল। কি করেছিল, এই ব্রতচারী আন্দোলনের মধ্যে তারা কি করেছিল, সমস্ত মানুষের মধ্যে একটা নৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ এবং দেশীয় যে রীতিনীতি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিল। সেখানে কিছু ছন্দ্রময় ক্রিয়াকলাপ ছিল, লোকনৃত্য, মার্শাল আর্ট ইত্যাদি বিষয়গুলো সেখানে করা হতো। এবং 1946 এর দশকে কি হয়, হনুমান ব্যায়াম প্রসারিক মন্ডল, যেখানে অখিল মহারাষ্ট্র নাম যেটাকে আমরা বলি, তার উদ্যোগে কি হয়েছিল, সারা সর্বভারতীয় ভারতবর্ষে শারীর শিক্ষার একটা সম্মেলন চলে। এবং এই আন্দোলনকে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের সাথে পরবর্তীকালে যুক্ত করা কিন্তু হয়েছিল। এইবার যদি আমরা একটু যে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের কি কি ভাবে ফিজিক্যাল এডুকেশনের প্রসারটা ঘটেছিল সেগুলো যদি আমরা একটু দেখি, 1946 এর দশকে কি হয়েছিল, শারীর শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু এর আগে ছিল না। তখন একদম পরিষ্কার শারীর শিক্ষার লক্ষ্য কি, কোন পথে শারীর শিক্ষা পরিচালিত হবে, সে তার বাস্তব পদক্ষেপ কিন্তু তখন নেওয়া হয়েছিল। এবং 1948 সালে তারাচাঁদ কমিটি গঠন করা হয়েছিল। 1993 সালে রাজকুমার অমৃত কাউর কোচিং স্কিম চালু হয়। সেখানে কি হয়, শারীর শিক্ষার বিভিন্ন প্রশিক্ষক গড়ে তোলার জন্য কিন্তু এই কোচিং স্কিম চালু করা হয়েছিল। এবং 1944 সালে বেশ কিছু জিনিস কিন্তু 1954 দশকে হয়েছিল। কি হয়েছিল, পাঠ্যক্রম উপদেষ্টা সেন্ট্রাল এই যে কারিকুলাম অ্যাডভাইজারি বোর্ড স্টাবলিশড হয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়ান স্পোর্টস কাউন্সিল সেটা তখন গঠিত হয়েছিল। ন্যাশনাল ডিফেন্স স্কিম কে করেছিল, জে কে ভোসলে। হ্যাঁ, যাকে আমরা ওই ন্যাশনাল ডিফেন্স স্কিম মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন আসে, এনডিএস যাকে আমরা বলি, তাহলে কে করেছিল, জে কে ভোসলে। কত সালে, 1954। 1956 দশকে কি করেছিল, পাঠ্যক্রমকে ফিজিক্যাল এডুকেশন পাঠ্যক্রমকে গুরুত্ব দিয়ে কিন্তু তখন পড়ানো হতো। এবং 1997 দশকে 57 দশকে কি হয়েছিল, লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন স্টাবলিশড হয়েছিল। এবং 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি কোর্স ফিজিক্যাল এডুকেশনে কিন্তু ফার্স্ট চালু হয়। 1958 দশকে কি হয়েছিল, 1958 দশকে হয়েছিল শারীর শিক্ষা এবং স্পোর্টস এই দুটোকে একসাথে সমস্ত বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবং 1959 দশকের কমিশন, 59 দশকে গিয়ে অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছিল। 1961 দশকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এনআইএস স্টাবলিশড হয়েছিল। কোথায় হয়েছিল, পাতিয়ালাতে। 1962 সালে কি হয়েছিল, ফিজিক্যাল এডুকেশন হ্যান্ডবুক সরকারের পক্ষ থেকে কিন্তু প্রথম প্রচারিত হয়েছিল 1962 দশকে। 63-তে কি হয়েছিল, কল্যাণ ইউনিভার্সিটি পাঞ্জাব এবং বিএইচইউ যেটা বেনারস, সেখানে কিন্তু শারীর শিক্ষা পাঠ্যক্রম হিসেবে চালু হয়েছিল। এবং 1964 সালে ইউজিসি একটা রিপোর্ট, যেটা কর্পোরেট কমিশন সমস্ত বিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন অন্তর্ভুক্ত করার একটা প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল। এবং 1974 দশকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেকেন্ডারি লেভেলে কিন্তু ফিজিক্যাল এডুকেশনকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। 1974 দশকে ফিজিক্যাল এডুকেশনকে, যে ওয়েস্ট বেঙ্গলে শারীর শিক্ষাটা একটা উচ্চ মাধ্যমিক স্তরে যাতে সমস্ত স্কুলগুলোতে সেই শারীর শিক্ষার প্রসার ঘটানো যায়, সেটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল 1974 দশকে।
এবার 75 থেকে 95 পশ্চিমবঙ্গে বেশ কিছু শারীর শিক্ষার কলেজ হয়েছিল, যেমন 1975 দশকে স্টেট ইনস্টিটিউট ফর ওমেন কলকাতাতে এস্টাবলিশড হয়েছিল। 1975 একইভাবে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়েছিল। 1975 দিকে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ বহরমপুর স্টাবলিশড হয়েছিল, এবং 1978 দিকে নিখিল বঙ্গ টিচার ট্রেনিং কলেজ বিষ্ণুপুর সেটা কিন্তু স্টাবলিশড হয়েছিল। এবং 1982 দশকে ফার্স্ট বিপিএড কোর্স কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে চালু হয়েছিল। এবং 1983 সালে গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন হুগলিতে সরকারি মহাবিদ্যালয় কিন্তু শারীর শিক্ষার মহাবিদ্যালয় প্রথম স্টাবলিশড হয়েছিল। 1994 কি হয়েছিল, বাণীপুর যাদবপুর ইউনিভার্সিটি ফর্ম হয়েছিল। 1995 দিকে কি হয়, বিপিএড কোর্স এগেন কোথায় কোথায় শুরু হয়, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়, পাঁশকুড়া বনমালী কলেজ, গড়বেতা কলেজ এবং মুখবেড়িয়া কলেজ, এগুলো 1995 দশকে কিন্তু এগুলো শুরু হয়েছিল। এবং 1995 আরো কি হয়েছিল, সারা ভারতবর্ষ জুড়ে ফিজিক্যাল এডুকেশন ঐচ্ছিক বিষয় হিসাবে কিন্তু চালু করা হয়েছিল। এবং 1999 দশকে বিশ্বভারতী বিদ্যালয়ে 3 বছরের ডিগ্রি কোর্স ফিজিক্যাল এডুকেশন কিন্তু চালু হয়েছিল। এটা তো গেল শারীর শিক্ষার যে সার্বিক যে শুরু থেকে একদম ব্রিটিশ পিরিয়ড থেকে স্বাধীনতার পূর্বে থেকে স্বাধীনতার পরবর্তী সময়কাল পর্যন্ত কি তার বিকাশ ঘটেছিল। আমরা যদি একটু মডার্ন দিকটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ 20 দশকে দেখি যে মডার্ন এরিয়াতে শারীর শিক্ষা কি কি তার ডেভেলপমেন্টের জন্য কি কি প্রয়াস করেছিল। 2005 সালে কি হয়েছিল, এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছিল, যেখানে কি কার মূল কাজ ছিল, মূল কাজ ছিল যে খেলাধুলা, যোগ শিক্ষা এবং এনসিসি কে যে স্বাস্থ্য শিক্ষা শারীর শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার কিন্তু জোরালো দাবি তুলেছিল 2005 সালে। এরপরে 2001 থেকে 2010 সালে কি হয়েছিল, ন্যাশনাল স্পোর্টস পলিসি সেটা ফর্ম হয়েছিল। 2018 সালে কি হয়েছিল, লাঞ্চ খেলো ইন্ডিয়া স্কুল গেম কিন্তু চালু হয়, যেটা পরবর্তীকালে কি নাম হয়, খেলো ইন্ডিয়া ইউথ গেমস নামে কিন্তু পরিচিত হয়েছিল। এবং 2019 সালে কি হয়েছিল, ফিট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু চালু হয়েছিল। এবং 2019 সালে কি হয়েছিল, এই যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট যেটা 1900 দশকে 27শে ফেব্রুয়ারি যেটা প্রচলন করা হয়েছিল, সেটা অফিসিয়ালি লঞ্চ হয়েছিল 29শে আগস্ট। 29শে আগস্ট কি আছে, হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, যাকে আমরা স্পোর্টস ডে বলি। এবং 2020 সালে কি হয়েছিল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম চালু হয়েছিল। এবং 2021 থেকে খেলো ইন্ডিয়া স্কিম এখনো পর্যন্ত রুরাল ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু প্রচলন হয়েছিল। 2002 সালে কি হয়েছিল, ভারতীয় খেল রত্ন অ্যাওয়ার্ড ইন্ট্রোডিউস হয়েছিল। এবং 2003 থেকে 2023 থেকে 25 ন্যাশনাল স্পোর্টস পলিসি ফর্ম হয়েছিল। 2025 সালে কি হয়েছিল, সিআইএসসিই লঞ্চ হয়েছিল ফর ফিটনেস মনিটরিং ফর স্কুল স্টুডেন্ট, যেগুলো ফিট ইন্ডিয়া মুভমেন্টের সাথে রিলেটেড। এবং এই যে শারীর শিক্ষার প্রসার, এখন মূলত তোমাদের প্রশ্ন আসতে পারে যে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়েছিল, বা এর উদ্দেশ্য কি ছিল, 2000 এই যে ভারতীয় খেল রত্ন অ্যাওয়ার্ড কবে ইন্ট্রোডিউস হয়েছিল, এইগুলো এমসিকিউ আকারে আসতে পারে, সেই জন্য ইয়ার ওয়াইজ তোমাদেরকে সেইভাবে লেখা আছে। এরপরে যে টপিক আছে, comparative study of professional preparation physical education in India with those USA, রাশিয়া, জার্মানি and অস্ট্রেলিয়া, ইউকে। ভারতবর্ষের সাথে সাথে আদার্স যে ডেভেলপমেন্ট কান্ট্রি গুলো আছে, সেখানে ফিজিক্যাল এডুকেশনে তার কিভাবে তার প্রফেশনাল প্রিপারেশন গুলো করানো হয়, তার একটা আমি এখানে টেবিল ফর্ম আকারে দেখিয়েছি। দেখো এখানে কতগুলো আসপেক্টের উপরে ভাগ করা আছে। এখানে আছে ইন্ডিয়া, এখানে ইউএসএ, এখানে রাশিয়া, এখানে জার্মানি, এখানে অস্ট্রেলিয়া, এখানে ইউকে। মূলত ফার্স্ট দেখো আসপেক্ট কি, রেগুলেটর বা অথরিটি। এই ফিজিক্যাল এডুকেশন এই যে ভারতবর্ষের প্রচার কারা প্রচলন করে, মূলত কাদের, এনসিইটি বা ইউজিসি, এই দুটোর অথরাইজেশন, এদের মাধ্যমে কিন্তু সমস্ত কোর্সগুলো অ্যাফিলিয়েটেড। আর ইউএসএ কি হয়, সাপ নামে, যেটা আমেরিকান সোসাইটি ফর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা দিয়ে চলে, বা স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট আছে তাদের। রাশিয়া থেকে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন। জার্মানিতে কি আছে, ফেডারাল অ্যান্ড স্টেট মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা কিন্তু জার্মানিতে চলে। অস্ট্রেলিয়া কি আছে, এআইটিএসএল। ইউকে তে কি হয়েছে, ডিপার্টমেন্ট ফর এডুকেশন, ডিএফই। এই কোর্সগুলো এই বডি দ্বারা কিন্তু অ্যাফিলিয়েটেড। এখন তাদের যে টিপিক্যাল রুট, কি কি কোর্স, মানে কি কি ধরনের কোর্স হয়, মূলত ভারতবর্ষে বিপিএড, এমপিএড বা ডিপিএড বা সিপিএড এগুলো হয়। আর যেটা এখানে যেটা আছে সেটা হচ্ছে ইউএসএ কি হয়েছিল, মূলত ব্যাচেলার ডিগ্রি। আর এখানেও ইউনিভার্সিটি ডিগ্রি, যেমন বিএ, বিএড, এমএড। আর এখানে ইউনিভার্সিটি বিএ, এমএ, আর ব্যাচেলর অফ মাস্টার হেলথ, আর এদিকে বিএ অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন। এইভাবে তার ফোকাস আলাদা আলাদা দিকগুলো আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে যেটা আমাদের ইউনিট 2 তে আছে, যেটা হচ্ছে
প্রফেশনাল অ্যান্ড আদার্স কোর্স অফ ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে ফিজিক্যাল এডুকেশনের কি কি ধরনের প্রফেশনাল কোর্সগুলো মূলত হয়ে থাকে, এবং রোল অফ গভর্নমেন্ট এজেন্সি মনিটরিং প্রফেশনাল কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন। যে গভর্নমেন্ট যে সমস্ত এজেন্সি গুলো আছে তারা এই প্রফেশনাল কোর্সের জন্য কিভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন প্রফেশনাল কোর্স যদি আমরা দেখি, ফার্স্ট ইউজি লেভেলে যদি ফিজিক্যাল এডুকেশনের কোর্স আমরা দেখি, সেখানে মূলত বিপিএড করা হয়, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড। যদিও এটাকে আমরা গ্র্যাজুয়েশন করার পরে করি, তবু এটাকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বলা হয়। যার মেয়াদ হচ্ছে 2 ইয়ার্স। তোমরা সবাই জানো তার নেচার কি, প্রফেশনাল কোর্স বলা হয়। উদ্দেশ্য কি, মূলত স্কুল ফিজিক্যাল এডুকেশন টিচার ট্রেনিং এর জন্য করা হয়। আবার ইউজি লেভেলে আরেকটা কোর্স, যেটা বিপিইএস নতুন আইটিবি তে যেটা চালু হয়েছে, বা বিএসসি ইন ফিজিক্যাল এডুকেশন চালু হয়েছে, সেখানে কি 3 ইয়ার্স বা প্লাস 4 ইয়ার্স একাডেমিক বা প্র্যাকটিক্যাল কোর্স, যেখানে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বেসড কিন্তু তার মূল উদ্দেশ্য। এছাড়া ইউজি কোর্সে কি বিএ বিএসসি স্পোর্টস কোচিং এর উপরে করা যেতে পারে, ইউজিতে স্পোর্টস ম্যানেজমেন্টের উপর করা যেতে পারে, স্পোর্টস সাইকোলজির উপরে করা যেতে পারে, স্পোর্টস ট্রেনিং এর উপরে তো করতে পারে, ফিটনেস এন্ড ম্যানেজমেন্টের উপরে করা যেতে পারে। বিভিন্ন ভ্যারাইটিস কোর্স আছে বা ডিপ্লোমা কোর্স আছে, ইত্যাদি সমস্ত কোর্স আছে। আমরা যদি এবার একটু পিজির দিকে যাই, তাহলে কি হয়, এমপিএড কোর্স তোমরা সবাই জানো, সেখানে এমপিএড অফ মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। আবার এমপিএ যেখানে মাস্টার অফ স্পোর্টস সায়েন্স বা এমএসসি ইন স্পোর্টস সায়েন্স, এমএসসি ইন বায়োমেকানিক্স, এমএসসি ইন কাইন্সোলজি, এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স। ডিফারেন্ট টাইপস অফ কোর্স আছে, তাদের ডিউরেশন আছে। তাদের মূল যে সমস্ত কোর্স, মূলত ফিজিক্যাল এডুকেশনের মূল লক্ষ্য আর কি, ফোকাস কি, অ্যাডভান্স ফিজিক্যাল এডুকেশন টিচার জন্য একটু অভিজ্ঞতা সম্পন্ন জন্য একটা ভালো টিচার। কিন্তু স্পোর্টস সায়েন্স যখনই যাবো তখন কি হবে, মূলত স্পোর্টস রিলেটেড সায়েন্টিফিক্যালি তার পারফরমেন্স গুলোকে অ্যানালিসিস করা যায় মূল কাজ। এরকম তারপরে আর কি আছে, রিসার্চ করা যায়, সেখানে এমফিল হতে পারে বা পিএইচডি আওয়ার্ড হতে পারে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমফিল মূলত 2 বছরের কোর্স বা কখনো কখনো 1 বছরের কোর্স হচ্ছে। পিএইচডি মূলত মিনিমাম 3 ইয়ার্স টু 5 ইয়ার্স ইউজিসি তার গ্রান্ট ফেলোশিপ গুলো প্রোভাইড করে। এখন এই যে কোর্স গুলো হয়, তার সেখানে গভর্নমেন্ট এজেন্সি কিভাবে সেগুলোকে মনিটরিং করে প্রফেশনাল কোর্স গুলো। ফার্স্ট গভর্নমেন্ট এজেন্সির মধ্যে কি আছে, এনসিটি। এনসিটি ফুল ফর্ম কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। টিচার কি করে, সে কতগুলো একটা স্ট্যান্ডার্ড নর্মস, বিপিএড এমপিএড বা ডিপিএড এ তার অ্যাডমিশন প্রসিডিউর বা তার কি কি তার কারিকুলাম, তার একটা ফ্রেমওয়ার্ক আছে। এখন সেইগুলো দ্বারা, সেই এনসিটি দ্বারা সেই কোর্সগুলোকে করানো হয়। এছাড়া কি ইউজিসি করে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তার কিছু রেগুলেশন আছে, এই কোর্সের কি কি ধরনের তার ক্রাইটেরিয়া গাইডলাইন সমস্ত কিছু। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আছে, গভর্নমেন্ট ইন্ডিয়া বিভিন্ন প্রকার পলিসি ফরমেশন করে। এবং এছাড়া সাই আছে, সাই এর কাজ কি, স্পোর্টস অথরিটি ইন্ডিয়া, সেখানে মূলত কোচিং, কোনো পার্টিকুলার গেমস এর উপর তুমি যদি কোচিং নিতে চাও, তাহলে সেখানে তোমাকে তৈরি করে। এছাড়া এআইইউ, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, সেখানে বিভিন্ন প্রকার ডিগ্রি কোর্স বা বিভিন্ন প্রকার স্পোর্টস স্পেশালাইজেশন কোর্স করানো হয়। মিনিস্ট্রি অফ আয়ুষ, যেখানে মূলত যোগের উপর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপস অফ কোর্স গুলো করানো হয়। এবং স্টেট কাউন্সিল, যেখানে বিভিন্ন প্রকার স্টেট কাউন্সিল তার স্টেট নিজস্ব তার গভর্নিং বডি দ্বারা বিভিন্ন প্রকার কোর্স গুলোকে করে থাকে। এরপরে যদি আমরা আসি ইউনিট 3 তে, সেখানে বলা আছে দেখো, কোয়ালিটি, কোয়ালিফিকেশন এন্ড রেসপন্সিবিলিটি অফ ফিজিক্যাল এডুকেশন পার্সোনাল। যে একজন ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের কি কি কোয়ালিটি থাকা দরকার, তার কোয়ালিফিকেশন থাকা দরকার, তার কি কি দায়িত্ববোধ থাকা দরকার, কোথায় থাকা দরকার, অ্যাজ এ প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, হায়ার এডুকেশন লেভেল। এটা একটা। আরেকটা দেওয়া আছে, স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন পার্সোনাল প্রমোশন ফর হেলথ এন্ড ফিটনেস। যে একজন ফিজিক্যাল শারীরিক শিক্ষার কি কি সুযোগ সুবিধাগুলো আছে, যে একজন গুড হেলথ এবং ফিটনেস এন্ড ওয়েলনেস বজায় রাখার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা যদি কোয়ালিফিকেশন গুলোকে একটু দেখি, যে প্রাইমারি লেভেল তার কি কি গুণাবলী থাকা দরকার। প্রাইমারি লেভেলে যারা কাজ করে, মূলত সেই সমস্ত যে সমস্ত ফিজিক্যাল এডুকেশন থেকে, তাদের পেশেন্স রাখা দরকার, ধৈর্যশীল হতে হবে, চাইল্ড ফ্রেন্ডলি নেচার হতে হবে, কারণ সেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে। সিম্পল ডেমনস্ট্রেশন স্কিল কিন্তু তাদের ভালো হতে হবে। আর কি হচ্ছে, এনার্জেটিক হতে হবে এবং কেয়ারিং পার্সোনালিটি হতে হবে, এবং সেফটি অ্যাওয়ারনেস সম্পর্কে তাদের যথেষ্ট নলেজ থাকা দরকার। কি কি ধরনের কোর্স করলে প্রাইমারি লেভেলে কাজ করা যায়, এক হচ্ছে ডিপিএড বা বিপিএড, কার দ্বারা প্রভাবিত, এনসিটি। ক্লিয়ার? তাহলে এখানে মূলত এই যে ফিজিক্যাল এডুকেশন টিচার, তারা মূলত ছাত্রছাত্রীদের জন্য কি ধরনের রেসপন্সিবিলিটি পালন করবে। এক, তারা মূলত টিচিং করে বেসিক মোটর স্কিল, বেসিক মোটর স্কিল, মূলত যেগুলো গ্রস মোটর স্কিল বলে। মোটর স্কিল কেন দুভাগে, একটা গ্রস মোটর, একটা ফাইন মোটর। সেই গ্রস মোটর স্কিল গুলোকে ডেভেলপ করবে। আর কি করবে, রিদিম এন্ড সিম্পল গেমস সেগুলোকে করবে। এবং এনশিওরিং করবে সেফটি। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট বাচ্চা, তাদেরকে সেফটি সম্পর্কে কিন্তু যথেষ্ট দায়িত্বশীল হতে হবে অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে।
আর কি করতে হবে, ক্রিয়েটিং ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটি, ভ্যালিড টেস্ট আমরা দেখি না বিভিন্ন সময় বিভিন্ন ড্রামা, নাটক, ডেমনস্ট্রেশন একদম মজার ছলে ছাত্রছাত্রীদের করি, কারণ ছাত্রদের মধ্যে ইন্টারেস্ট গুলো হয়। আর আইডেন্টিফাই করবে স্পেশাল নিড অফ চিলড্রেন, যদি কোনো ছাত্রছাত্রীদের স্পেশাল কিছু দরকার হয় সেই মতো করে নিজেকে তৈরি করতে হবে। এটা হলো এজ এ প্রাইমারি লেভেল ফিজিক্যাল এডুকেশন টিচার তার রেসপন্সিবিলিটি। আমরা যদি একটু সেকেন্ডারি লেভেলের যদি দেখতে চাই তাহলে দেখবো আমরা তাদের কি কি কোয়ালিটি থাকা দরকার। এক, স্ট্রং সাবজেক্ট নলেজ। সেকেন্ডারি স্কুল সেটা থিওরিটিক্যাল পড়তে হবে, প্র্যাকটিক্যালও করাতে হবে, তাহলে স্ট্রং সাবজেক্ট নলেজ আমাদেরকে দরকার, যেটা কিন্তু প্রাইমারি লেভেলে অতটা কিন্তু আমাদের না হলেও চলতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রাইমারি যত সাবজেক্ট বড় হচ্ছে তোমার তখন সাবজেক্টের প্রতি নলেজ কিন্তু দখলদারি আরো বেশি থাকতে হবে। কোচিং এবিলিটি থাকা দরকার, ইয়েস, ছাত্রদেরকে কন্ট্রোল করলে বিভিন্ন গেম শেখাতে গেলে কোচিং এবিলিটি দরকার। ক্লাসরুম কন্ট্রোল, দিস ইজ ভেরি গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি, এবং আগামী দিনে এই ক্লাসরুম কন্ট্রোল কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলে আসছে। কারণ আমরা তোমাদেরকে বারবার আমি ক্লাসেও বলি, তোমাদের একটু বলি, যে বর্তমান দিনে আমাদের যে সোসাইটি, আমাদের যেভাবে আমাদের যে টেকনোলজি থেকে শুরু করে বা আমাদের যে সমস্ত এখন মডার্ন যে ইকুইপমেন্ট বা চ্যাট জিপিটি বা এআই যাই বলি না কেন, যেভাবে আমাদেরকে ডেভেলপমেন্ট করেছে, যেভাবে আমাদের এই ডেভেলপমেন্ট গুলো ঘটেছে, সেখানে আমরা কি করব, যে এখন আমরা বর্তমান দিনে যা কিছু পাই সাথে সাথেই আমরা চ্যাট জিপিটিতে সার্চ করি, সে তার মতো করে আমাদেরকে দিয়ে দেয়, মানে ইজি টু লার্ন, অনেক কিছু হয়ে গেছে, সবকিছু আমাদের হাতের মুঠো। এখন এই যে বর্তমান দিনে বা এই যে বর্তমান যুগে ধরো ফেসবুক বলো, ইউটিউব বলো, যাই খুলি না কেন, সেখানে আমরা কন্টিনিউয়াস রিলস চলে আসে, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, তাহলে সেখানে আমরা কিন্তু সেই রিলস দেখতে প্রচুর ব্যস্ত, সেখানে কিন্তু কন্টিনিউয়াস আমরা সেই কাজগুলোকে করছি। এখন সেখানে দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সেই রিলস গুলোকে কন্টিনিউয়েশন চেঞ্জ করে যাচ্ছি। তাহলে একটা ক্লাসরুম কন্ট্রোল, ছাত্ররা যখন কোনো শিক্ষক পড়াবে ধরো একটা 45 মিনিট বা 1 ঘন্টা, ছাত্ররা কেন শুনবে? ছাত্ররা তো প্রশ্ন করতে, স্যার আপনি যা পড়াচ্ছেন সেটা এখানে আমার চ্যাট জিপিটিতে দিয়ে দিয়েছে। তারা রিল দেখে ব্যস্ত, সমস্ত কিছু তারা ইন্টারনেটে অ্যাভেলেবল, সমস্ত কিছু তারা বুঝে যাচ্ছে, সমস্ত ডেমনস্ট্রেশন করছে। তাহলে ওই যে ছাত্রদের ক্লাসরুম কন্ট্রোল করা, তাদের যদি ওই তাদের সাথে যদি ঠিক মতো না কন্ট্রোল করা যায়, আগামী দিনে এটা কি পরিস্থিতি আসছে, এটা কিন্তু একটা সব থেকে ভয়ঙ্কর প্রফেশন বর্তমান দিনে, এই টিচিং প্রফেশন আসতে চলেছে আগামী দিনে। আর কি আছে, লিডারশিপ এন্ড মোটিভেশন হতে হবে অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, কারণ তোমাকে স্কুলে অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে, তাহলে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে এবং তুমি অলওয়েজ মোটিভেটেড হতে হবে। এর জন্য কি দরকার, বিপিএড ম্যান্ডেটরি, ইয়েস, সেকেন্ডারি লেভেলে আপার প্রাইমারি লেভেলে যে কোর্সগুলো হয় সেখানে কি বিপিএড লাগবে। আর কি হচ্ছে, এমপিএড প্রেফার করা হয়, এমপিএড থাকলে সেটা ভালো। এখানে কি কি তার রেসপন্সিবিলিটি দরকার, টিচার রুল, স্কিল, ট্যাকটিক্স, ইয়েস, সমস্ত গেমের কি করবে, রুল জানবে, তার স্কিল জানবে, তার ট্যাকটিক্স সম্পর্কে জানবে। কোচিং স্কুল টিম, ইয়েস, যে কোনো স্কুলে যখন গেমস এন্ড স্পোর্টস হয় সেখানে তার কোচিং এবিলিটি থাকা দরকার। কন্ডাক্টিং কম্পিটিশন, বিভিন্ন রকম কম্পিটিশন যাকে কন্ডাক্ট করা যায় সেই এবিলিটি থাকা দরকার। ফিটনেস টেস্ট এবং হেলথ এডুকেশন, এবং সমস্ত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট এবং তাদের হেলথ স্ট্যাটাস মেজার করার নলেজ তাদের মধ্যে থাকা দরকার। মনিটরিং করে বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট সম্পর্কে। এবার যদি আরেকটু হায়ার এডুকেশন লেভেলে আসি আমরা, সেখানে কি কি দরকার, এখানে কিন্তু একাডেমিক এক্সেলেন্স, ইয়েস, যে নলেজটা তোমার ছিল তার থেকে অনেক বেশি ভাস্ট নলেজ কিন্তু তোমার জানা দরকার। রিসার্চ ওরিয়েন্টেড, ইয়েস, হায়ার এডুকেশন মানে সেখানে রিসার্চ ওরিয়েন্টেড নলেজ থাকা দরকার। স্পোর্টস সায়েন্স এন্ড এক্সপার্টাইজ, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের প্রতি তোমাকে এক্সপার্ট হতে হবে, অনেক বেশি সেই সম্পর্কে আরো বেশি জানতে হবে। লিডারশিপ এবং কমিউনিকেশন, ইয়েস, কমিউনিকেশন নলেজ তোমার ভালো হওয়া দরকার। এর জন্য কি দরকার, মিনিমাম হচ্ছে এমপিএর দরকার বা নেটসেট দরকার, পিএইচডি ফর প্রমোশন। এখানে কি হচ্ছে, টিচিং করবে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল বোথ, কিন্তু তখন এখানে টিচিং করতে হবে, রিসার্চ করতে হবে বা সুপারভিশন করতে হবে, কারিকুলাম ডেভেলপমেন্ট করতে হবে, ইয়েস, ভীষণ গুরুত্বপূর্ণ। অর্গানাইজেশন এন্ড ইউনিভার্সিটি এবং প্রোভাইডিং করবে এক্সপার্ট কনসালটেন্সি। এই হলো অ্যাজ এ তোমাদের যা সিলেবাস, সেখানে অ্যাজ এ কি কি কোয়ালিফিকেশন, কি তার রেসপন্সিবিলিটি ইত্যাদি বিষয়গুলো। এখন স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন ইন পার্সোনাল ইন প্রমোটিং হেলথ এন্ড ফিটনেস ওয়েলনেস, কিভাবে একজন শারীরিক শিক্ষক তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে যে এই স্কুলগুলোতে তার যে হেলথ, ফিটনেস এবং ওয়েলনেস ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করবে। ফার্স্ট কি করবে, স্কুল হেলথ প্রোগ্রাম। স্কুল হেলথ প্রোগ্রাম মানে কি, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমার স্কুলে কি করতে হবে, বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট নিতে হবে, সেগুলো তাদের ছাত্রছাত্রীদের হেলথ অ্যাসেসমেন্ট করতে হবে এবং তাদের হেলথ সম্পর্কে বিভিন্ন প্রকার অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে, যাতে স্বাস্থ্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। ফিটনেস এন্ড কন্ডিশনিং, ইয়েস, ফিটনেস, সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। সেই জন্য কি করবে, ভ্যারাইটিস টাইপ অফ ডিজাইন করবে, স্ট্রেংথ ট্রেনিং, অ্যারোবিক ট্রেনিং, ফ্লেক্সিবিলিটি প্রোগ্রাম ইত্যাদি এক্সেট্রা।
ওয়েলনেস এডুকেশন মানে কি, এই যে যোগা, স্ট্রেস ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ইত্যাদি সমস্তগুলো কিন্তু অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন কারিকুলামের মধ্যে কিন্তু স্কুলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। স্পোর্টস কোচিং, বিভিন্ন প্রকার যে সমস্ত ধরো একটা আমরা পাই না যে অনেক সময় ভালো কোনো খেলোয়াড় বা ট্যালেন্ট থাকে, যে তাদেরকে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রকার গেম সেখানে তাদেরকে কম্পিটিশন করতে হবে, সেখান থেকে ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সমস্ত শিক্ষার্থীকে সেখানে একটা পার্টিসিপেশন করার জন্য তাদের মধ্যে মোটিভেট করতে হবে। কমিউনিটি হেলথ কি, কমিউনিটি মানে একজন স্কুল কি হয়, স্কুল হচ্ছে সোসাইটিকে সার্ভিস প্রোভাইড করে, মানে সমগ্র শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা হেলথ সম্পর্কে সঠিকভাবে অ্যাওয়ারনেস আমরা তাদেরকে দিতে পারি, তারা কি হবে, তারা তো সোসাইটিতে গিয়ে তাদের যে অ্যাওয়ারনেস, যেটা তারা সম্পর্কে যে অ্যাওয়ারনেস তাদের জীবনের মধ্যে যেটা প্রভাবিত হলো, সেটা সোসাইটি থেকে তারা সার্ভিস দেবে। তারপরে কি হবে, ওভারঅল কমিউনিটি হেলথ কিন্তু ভালো হবে। আর কি হবে, রিক্রিয়েশন এন্ড অ্যাডভেঞ্চার, ইয়েস, অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে কি করতে হবে, বিভিন্ন প্রকার ক্যাম্প, ট্রাকিং, আউটডোর এডুকেশন, পিকনিক, ট্যুর ইত্যাদি অ্যারেঞ্জ করতে হবে। এতে কি হবে, এতে পরস্পরের যে শিক্ষণের যে একঘেয়েমি, সেই একঘেয়েমিটা কাটবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তারা অ্যাওয়ারনেস হবে, বাস্তব জগতের সাথে তারা অনেক কিছু বুঝতে পারবে, সেই বুঝতে পেরে সেখান থেকে নতুন নতুন কিছু শিখতে পারবে। ফিটনেস ইন্ডাস্ট্রি মানে এই স্কুলগুলোতে বা কলেজগুলোতে কি করতে হয়, বিভিন্ন প্রকার জিম বা বিভিন্ন প্রকার পার্সোনাল কোনো ফিটনেস কোচ বা কোনো ফিটনেস কনসালটেন্ট হতে হবে মাঝে মধ্যে। যদি কোনো শিক্ষার্থী পার্সোনাল কোনো প্রবলেম হয়, সেগুলোকে শর্ট আউট করে সেই মতো করে উপযুক্ত করতে হবে। স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট মানে কি, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমার স্কুলে ইন্টারমল কম্পিটিশন হবে, তোমার স্কুলে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট হবে, তোমার স্কুলে ইন্টার স্কুল কম্পিটিশন হবে, এই সমস্ত গুলোকে ঠিকভাবে ইভেন্টটাকে ম্যানেজ করা, সেগুলোকে সুপারভাইজ করা, সেই সমস্ত দায়িত্ব বা সেই সমস্ত নলেজ কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। রিসার্চ, স্টাডি করবে বিভিন্ন হেলথ রিলেটেড, বিভিন্ন বায়োমেকানিক্স রিলেটেড, পোস্ট ট্রেনিং সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে রিসার্চ গবেষণা সংক্রান্ত কিন্তু নলেজ তোমার মধ্যে থাকা দরকার। আর হেলথ প্রমোশন মানে এই যে বিভিন্ন প্রকার যে আমাদের ডেইলি লাইফে যে সমস্ত হেলথ রিলেটেড প্রবলেম গুলো আছে, ওবেসিটি, হাইপোকাইনেটিক ডিজিজ বা এই যে লাইফস্টাইল, যেগুলো আমরা যেগুলো কি করি, ইরেগুলারিটি লাইফস্টাইল বিলং করি, সেই সম্পর্কে সঠিক ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে প্রোভাইড করতে হবে। এই সমস্ত কোয়ালিটি কিন্তু অ্যাজ দ্য ফিজিক্যাল এডুকেশন পার্সোনাল হিসেবে তোমার মধ্যে থাকা দরকার। এরপরে আসি, যদি আমরা ইউনিট 4 এ আসি, রিসেন্ট গভর্নমেন্ট পলিসি ফর প্রমোটিং ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ইন ইন্ডিয়া, যে ভারতবর্ষের যে কি কি বর্তমানে এই পলিসি গুলো আছে, যেগুলো ভারতবর্ষ বা স্পোর্টসটাকে ডেভেলপমেন্ট করছে। ফার্স্ট কি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে যেটা ফর্ম হয়েছিল, সেখানে কি করেছিল, ফিজিক্যাল এডুকেশন একটা ম্যান্ডেটরি করেছিল, বাধ্যতামূলক খেলাধুলা সবার ক্ষেত্রে, যে খেলাধুলা এবং শিক্ষা ফিটনেস সবার মৌলিক অধিকার, এটা করেছিল। খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কি করেছিল, খেলো ইন্ডিয়া প্রোগ্রাম মূলত সেখানে প্রতি ট্যালেন্টটাকে আইডেন্টিফিকেশন করার জন্য বিভিন্ন গেম, বিভিন্ন এরিয়া ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সেগুলো কিন্তু প্রচলন করা হয়েছিল। ফিট ইন্ডিয়া মুভমেন্ট 2018, সেখানে কি করেছিল, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, সেখানে বিভিন্ন প্রকার যে আমাদের কি বলবো, ফিটনেস বা বিভিন্ন প্রকার যে স্কুল সার্টিফিকেশন বা প্রমোটস করেছিল কে, বিভিন্ন প্রকার গেমস এন্ড স্পোর্টস কে। ন্যাশনাল স্পোর্টস পলিসি, সেখানে কি করেছিল, মাস পার্টিসিপেশন করেছিল এবং সেখান থেকে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার চেষ্টা করেছিল। ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, সেখানে বিভিন্ন প্রকার কোচিং দেওয়া হতো, সেখানে বিভিন্ন প্রকার গেমস এন্ড স্পোর্টস এর জন্য বিশেষভাবে সেখানে বিভিন্ন কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল এবং স্পোর্টস অথরিটি ইন্ডিয়া, সেখানে তো বিশেষভাবে তোমরা জানো এক্সেলেন্স প্লেয়ারদের সেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই সাথে একজন উপযুক্ত কোচ হিসেবে তৈরি করা হয়। আরজিএ কে সেখানে কি করেছে, মূলত রুরাল বা ভিলেজ লেভেল স্তরে যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে খুঁজে বের করা হয়েছিল। এছাড়াও ন্যাশনাল ফিজিক্যাল ফিটনেস, মূলত শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত ফিটনেস এর পরীক্ষা এবং তাদের সঠিক ফিটনেস এর যে নর্মস, সেই মানদণ্ড নির্ণয় করেছিল, সেটা অনগোয়িং প্রসেস, সেটা স্টিল চলছে। এছাড়াও রয়েছে ধরো স্পোর্টস ট্যালেন্ট সার্চ পোর্টাল, যেখানে অনলাইনে সিস্টেম পোর্টাল, যেখানে তোমার যে আইডেন্টিটি, কোন খেলা তোমার পারফরমেন্স কত, সেগুলো অনলাইনের মাধ্যমে সেগুলোকে পোর্টালে আপলোড করতে হয়, সেখান থেকে ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করা হয়। এছাড়াও টার্গেট অলিম্পিক পোডিয়াম সার্চ, অলিম্পিক পোডিয়াম মানে এখানে যে বিশিষ্ট যে শীর্ষ ক্রীড়াবিদদের সাইন্টিফিক্যালি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটা কিন্তু বিশেষভাবে তাদেরকে উপযুক্ত করে তোলা হয়। এছাড়াও এরিয়া অফ এসএজি কি করছে, মূলত হচ্ছে ট্রাইবাল কমিউনিকেশন, এই কমিউনিটির উপর মূলত কাজ করে। এছাড়া স্পোর্টস সায়েন্স কি করছে, বিভিন্ন যে স্পোর্টস সায়েন্স বলো, বায়োমেকানিক্স বলো, কানসাইকোলজি বলো, মেডিসিন বলো, সেগুলোকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। খেলো ইন্ডিয়া কি করছে, বিভিন্ন জায়গায় মূলত এই 2010 সাল থেকে এটাকে বিভিন্নভাবে চলছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিশেষভাবে খেলোয়াড়দেরকে কিন্তু তারা খুঁজে বের করছে।
এরকম ভাবে অনেকগুলো আছে, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলোকে আর বলার কিছু নেই। এক নজরে জাস্ট আমরা ফর এক্সাম পারপাস যদি দেখে নিই যে কি আছে, যেগুলো মূলত কি করেছিল, এনএপি 2020 তে খেলাধুলা ভিত্তিক শিক্ষাকে প্রচলন করেছিল। খেলো ইন্ডিয়া একদম তরুণ খেলোয়াড়দেরকে আইডেন্টিফাই করেছিল। ফিট ইন্ডিয়া মুভমেন্ট একদম ফিটনেস এর প্রচার করার জন্য। এবং টপস কি করেছিল, শীর্ষ ক্রীড়াবিদকে তাদেরকে যাতে বিভিন্ন ভাবে সাইন্টিফিক্যালি সাহায্য করা যায় সেদিকে। সাই করেছিল কি, বিভিন্ন জেলা কেন্দ্রিক তাদের যে কাঠামো স্পোর্টস এর সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেছিল। আর কি করেছিল, মূলত যে অন্তর্ভুক্তিমূলক ইন্টিগ্রেটেড মানে বিভিন্ন যে এসটি সম্প্রদায় কমিউনিটি আছে তাদের হেলথ এবং স্পোর্টস ট্যালেন্টকে ডেভেলপ করার জন্য করা হয়েছিল। এরপর যদি আমরা আসি ইউনিট 5, যেখানে বলা হচ্ছে হায়ারকি অফ অর্গানাইজেশনাল সেটআপ। হায়ারকি অফ মানে একদম লোয়ার থেকে আপ লেভেলে তাদের যে অর্গানাইজেশনাল সেটআপ ইন ফিজিক্যাল এডুকেশন, স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটি লেভেলে তাদের কি কি ছিল সেটা। এখন স্কুল লেভেলে কি কি ছিল, প্রধান যে হায়ারকি যদি দেখো, ফার্স্ট কি হবে, স্কুল ম্যানেজমেন্ট বা প্রিন্সিপাল একদম টপ। তারপরে কি থাকবে, ফিজিক্যাল এডুকেশন টিচার, সুপারভাইজার। তারপরে থাকে ফিজিক্যাল এডুকেশন টিচার থাকতে পারে, দুটো থাকে, অ্যাসিস্ট্যান্ট টিচার, হাউস মাস্টার বা হাউস ক্যাপ্টেন থাকবে, স্পোর্টস ক্যাপ্টেন থাকবে, স্কুল স্পোর্টস কমিটি থাকবে। কলেজ লেভেলের ক্ষেত্রে ফার্স্ট কে থাকবে, গভর্নমেন্ট বডি, গভর্নিং বডি বা প্রিন্সিপাল, ডাইরেক্টর বা হেড অফ দ্য ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, তারপরে বিভিন্ন প্রকার কোর্স, তারপরে টিম ম্যানেজার, তারপরে কলেজ ইউনিভার্সিটি কমিটি। ইউনিভার্সিটি লেভেলে কে থাকবে, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ডাইরেক্টর অফ স্পোর্টস, হ্যাঁ, ডেপুটি ডাইরেক্টর, ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার, বিভিন্ন প্রকার কোচেস, হ্যাঁ, সিলেকশন কমিটি, ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড কাউন্সিল মেম্বাররা, ইত্যাদি বিষয়গুলোকে থাকবে। এইটুকু আছে সিলেবাসে, আর কিছু নেই। এরপর আছে ইউনিট 6 এ রোল অফ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর প্রমোশন ইন ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ইন দা কান্ট্রি। ভারতবর্ষে যে গভর্নমেন্ট এবং যে আদার যে প্রাইভেট সেক্টর আছে তারা কিভাবে শারীরিক শিক্ষার প্রচার করছে। ফার্স্ট যদি আমরা পাবলিক সেক্টর দেখি, সেখানে প্রথমে কি গভর্নমেন্ট সেক্টর, যেখানে এনইপি 2020 আছে, হ্যাঁ, বা ক্রিয়েট স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন স্টেডিয়াম, খেলার মাঠ বা খেলো ইন্ডিয়া সেন্টার এগুলোকে প্রচলন করছে, বা সাই আছে, সেগুলোকে ডেভেলপ করছে। এরকম ভাবে গভর্নমেন্টে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া মুভমেন্ট ইত্যাদি বিষয়গুলো আছে। এখন যে প্রাইভেট সেক্টর কি করছে, প্রাইভেট সেক্টরে কিন্তু বেশ কিছু কিন্তু ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস কে ডেভেলপমেন্ট করার জন্য তারা বহু কাজ করেছে। কি করেছিল, তারা বিভিন্ন প্রকার কি করেছিল, স্টাবলিশ অফ স্পোর্টস একাডেমি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, অ্যাথলেটিক্স সমস্ত একাডেমি তারা প্রতিষ্ঠিত করেছিল। এবং অনেক সময় কি হয়, তারা প্রোভাইড করে স্পন্সরশিপ। সব থেকে বড় জায়গা যেটা, আজকে যে এত বড় খেলা হচ্ছে, এত টাকা পয়সা কারা আসে, সব প্রাইভেট সেক্টর থেকে আসছে। তারা কি করছে, তারা ফান্ডিং এজেন্সি প্রোভাইড করছে, ফান্ড প্রোভাইড করছে। সেই ফান্ড গুলো কিন্তু তাদের প্রচার, তাদের যে কি বলবো, তাদের প্রচার করার জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা কি করছে, বিভিন্ন প্রকার গেমস এন্ড স্পোর্টসে প্রচুর ইনভেস্টমেন্ট করছে। এছাড়া কি করছে, কন্ডাক্ট করে প্রফেশনাল কোচিং এন্ড ফিটনেস ট্রেনিং সেন্টার। ইয়েস, তারাও কিন্তু এটাকে বিভিন্ন প্রকার প্রফেশনাল কোচিং বা ফিটনেস ট্রেনিং সেন্টার হিসেবে করেছে। বিভিন্ন প্রকার স্পোর্টস ইউনিভার্সিটি ডেভেলপ তারা করছে। মানে এই যে করছে মূলত কেন, ভারতবর্ষের ক্রীড়া এবং স্পোর্টস পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য। এরপর যদি আসি ইউনিট 7 এ, যেটা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, কারিকুলাম ডেভেলপমেন্ট। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত যেটা হলো, এই পর্যন্তর মধ্যে কি তোমাদের কোনো কি কোয়েরিজ আছে, বলো। আমি তো বলে যাচ্ছি অনেকক্ষণ ধরে। স্যার, হ্যাঁ, বলো। বলছি স্যার যে এমপিইএস যে কোর্সটা আছে না, ওইটা মানে কি করার পর মানে করা যায়? বিপিএড করার পর, স্যার, বিপিএড করার পরে ডাইরেক্ট ওটা অ্যাডমিশন নেওয়া যায়? বিপিএড করার পর ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়। এমপিইএস যেটা বলা হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স, যেটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে চালু আছে। আচ্ছা স্যার, বুঝলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই নতুন যে আইটিপি যেটা এসছে, সেখানে বিপিএড এমপিএড এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। সমস্ত কিছুই যে ইন্টিগ্রেটেড কোর্স হয়ে যাচ্ছে, সেখানে একদম একটা ছাত্র যারা এই টিচিং প্রফেশনে আসবে, শুরুতেই যারা গ্র্যাজুয়েশনের পর এই উচ্চ মাধ্যমিকের পর যারা ভর্তি হবে, তাদেরকে সেখান থেকে ওই ইন্টিগ্রেটেড কোর্স করে নিতে হবে। এবং লাস্ট ইয়ার 4 বছরের কোর্স হবে, লাস্ট ইয়ারটা হবে তাদের বিপিএড। সেই জন্য বলা হচ্ছে বিএসসি ইন ফিজিক্যাল এডুকেশন, এমএসসি ইন ফিজিক্যাল এডুকেশন, এরকম ব্যাপারটা চলে আসছে। স্যার, ওই পাঁশকুড়াতে কি ওই ফিজিক্যাল এডুকেশনের অনার্স ফনার্স কিছুটা চালু হয়েছে এরকম কিছু? সে তো অনেক আগেই বিশ্বভারতীতেও ছিল, যে কোনো যে বিএসসি ইন ফিজিক্যাল এডুকেশন আমরা বলছি, তাদের আবার যদি এখন তারা বিপিএড করতে আসে, তাদের কিন্তু 2 বছরই করতে হবে। কিন্তু এই যে এনইপি যে 2025 এ যে একটা নতুন গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আগামী দিনে ফিজিক্যাল এডুকেশন কি হবে, আমাদের এখানে বিভিন্ন কলেজগুলো বিভিন্ন সংশয় আছে।
কারণ সেখানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে তারা ইনক্লুড করেছে, একদম ইন্টিগ্রেটেড কোর্স করেছে, এবং যে সমস্ত কলেজে ইন জেনারেল কলেজ সেই সমস্ত কলেজগুলোই কিন্তু চালাতে পারবে ফিজিক্যাল এডুকেশনকে। বাকিদের অবস্থা কিন্তু কি হবে খুব দুর্বিষহ। যে তুমি যদি এখন বলেই দিয়েছে, তুমি যদি অ্যাজ এ টিচার হতে চাও তাহলে ফার্স্ট শুরুতেই তোমাকে ইন্টিগ্রেটেড কোর্স করতে হবে, এবং 3 বছর তুমি ওই গ্র্যাজুয়েশন হলো, লাস্ট ইয়ার তোমার বিপিএড ডিগ্রি হচ্ছে। আর আদার্স যারা কোর্স করবে ধরো, তাদের লাস্ট ইয়ার কি হচ্ছে, তার লাস্ট ইয়ার এমএসসি, তাদের লাস্ট ইয়ারে তারা রিসার্চ করার অপরচুনিটি পাচ্ছে। তখন কিন্তু সরাসরি ওই 4 বছর করার পর সে কিন্তু পিএইচডি করতে চাইলে করতে পারবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু আর থাকছে না। স্যার, হুম। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা ধরুন 4 আচ্ছা, বছর এক্সট্রা পড়েছি। নিশ্চয়ই দেখো, যারা পুরনো, যেটা যখন গভর্নমেন্ট তো এক একটা সময় এক একটা পলিসি মেকিং করে, এবং সেই পলিসি মেকিং জবে থেকে শুরু হয় তার আগে পর্যন্ত অন্য নর্ম থাকে, এবং জবে থেকে শুরু হলো ইমপ্লিকেশন হওয়ার পরে আরেক রকম নর্মস। যারা আমরা পুরনো আছি তাদের ক্ষেত্রে পুরনো নর্মস, যারা নতুন আছে তাদের ক্ষেত্রে নতুন নর্মস। স্যার, সাবজেক্টের যে মূল্যায়নটা কি একই হবে? ধরুন ওরা 1 বছরের কোর্সের মূল্যায়ন আর আমাদের 2 বছরের কোর্সের মূল্যায়ন কি একই? দেখো, অ্যাকচুয়ালি ইভলিউশন প্রসেস তো কোনো বোধহয় চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো থাকে না, কোনো কোনো সময় হয়তো একাডেমিক মার্কস একটা থাকে। এখন সেই একাডেমিক মার্কসের ক্ষেত্রে কি হবে, এটা গভর্নমেন্ট যখন পলিসি মেকিং করবে, গভর্নমেন্টের যে সমস্ত এক্সপার্টাইজ বসে আছে তারা নিশ্চয়ই তাদের মতো করে নিশ্চয়ই ভালো একটা এমন কিছু করবে যাতে সবাইকে ইকুয়াল অপরচুনিটি একটা জায়গায় দেওয়া যায়। সেটা নিয়ে তো আমরা কি পলিসি আসতে চলেছে সেরকম তো বলাটা খুব মুশকিল। তবে তো অসুবিধা খুব একটা হবে না, যারা ওল্ড সিলেবাসে তাদের ওল্ড রকম ভাবেই তাদেরকে ট্রিটেড করা হবে। কিন্তু তবে এই যে সিস্টেম, যেটা আসতে এখনো 3 বছর লাগবে। আজ ইমপ্লিকেশন যদি আজকে হয়, তোমাকে বুঝতে হবে 4 বছর পরে, 4 বছর পরে গ্র্যাজুয়েশন হচ্ছে। ফার্স্ট দেখো না, তোমরা দেখো সিবিসিএস সিস্টেম চালু হয়েছিল 2020 দিকে, সেই সিস্টেম 2 বছর পরে বন্ধ হয়ে গেল। এখন আবার নতুন কি সিস্টেম এসছে, কি ডিএসসি হাবি জাবি মাল্টিডিসিপ্লিনারি বলছে, ভ্যারাইটিস অফ সাবজেক্ট। আর আমাদের সময় কি ছিল, নর্মাল গ্র্যাজুয়েশন কোর্স, অনার্স না হলে পাস গ্র্যাজুয়েট। এখন তো এই কনসেপ্ট গুলো পুরো উঠে যাচ্ছে, ডে বাই ডে এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পাঁশকুড়া থেকে ওই 4 বছরের কোর্সটাই চালু হয়ে গেছে? আমাদের না 4 বছর চালু হয়েছে নাকি পাস করার খবরটা আমি জানি না, না হলে অনার্স চালু হয়েছে না, 4 বছর ইন্টিগ্রেটেড এখনো ইমপ্লিকেশন হয়নি। পাস করে অ্যাপ্লিকেশন করেছে, ওদের কলেজে ভেরিফিকেশন হয়ে গেছে, ওরা যেটা চালু করেছে ফিজিক্যাল এডুকেশন অনার্স চালু করেছে 3 বছর। ওটা আছে মেদিনীপুর কলেজ আছে, বিশ্বভারতীতে আছে, অনেক কলেজে আছে। তাহলে ওইটাকে বিপি বলে নাকি? বিপিই, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। স্যার, হুম। বিশ্বভারতীতে যে 5 বছরের কোর্সটা আছে না, 3 বছর গ্রাজুয়েশন আর 2 বছরের বিপিএড, ওদের বিপিএ, একসাথে যে হ্যাঁ মানে হ্যাঁ। যেটা, ওটা কি এখনো আছে না ওটা পরিবর্তন হয়ে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় হয়েছে? না না না, ওদেরই কি শিক্ষা? বিশ্বভারতী আলাদা, বিশ্ব বাংলা আলাদা। বিশ্ব বাংলা নতুন ইউনিভার্সিটি, যেখানে শুধুমাত্র মাস্টার ডিগ্রি কোর্স হয়, সেখানে কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্স হয় না। সেখানে এমপিইএটাকে ওরা নাম দিয়েছে এমপিইএস। অ্যাকচুয়ালি এই এডুকেশন কথাটা আর থাকছে না, সবই স্পোর্টস সায়েন্স যুক্ত হয়ে যাবে, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। হ্যাঁ স্যার, বুঝলাম এবারে। ঠিক আছে, বিশ্ব বাংলা নতুন ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার, বিশ্ব বাংলা স্যার স্টেট ইউনিভার্সিটি, আর বিশ্বভারতীটা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের। ইউনিভার্সিটি। ভেরি গুড। বেশ, তাহলে আমরা এখানে আসি কারিকুলাম ডেভেলপমেন্টে। দেখো, কারিকুলাম ডেভেলপমেন্ট, তার কনসেপ্ট, প্রিন্সিপাল, কারিকুলাম প্ল্যানিং, সাবজেক্ট ম্যাটার, ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন। এখন কারিকুলাম কি, কারিকুলাম জিনিসটা কি সেটা আগে সবার আগে জানা দরকার, তারপরে তার না ডেভেলপমেন্ট করব। কারিকুলাম হচ্ছে এই যে আমরা যে স্কুল কলেজে যে সমস্ত যা যা শিখি, আমাদের যে সমস্ত অর্জন করি, যে সমস্ত অভিজ্ঞতাগুলো, সেগুলো কি হতে পারে, সেগুলো বিষয়বস্তু হতে পারে, কোনো কার্যক্রম হতে পারে, কোনো টিচিং মেথড হতে পারে, বা যে ইভলিউশন প্রসেস হতে পারে। এই যে যার মাধ্যমগুলো দিয়ে আমি কিছু কিছু শিখছি, কোনো কিছু জ্ঞান অর্জন করছি, তাকেই আমরা কি বলবো, কারিকুলাম। আরো যদি সহজ করে বলি, তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা কি অ্যাজ ইউর কারিকুলাম। সেই জন্য বলছি, দেখো, the curriculum is the total plan of learning experience. টোটাল প্ল্যান মানে সারা বছর তোমাকে কিভাবে ডেভেলপ করা হবে তার প্ল্যান। তাহলে সিলেবাসে তো তোমার প্ল্যানটা থাকে, কিভাবে তোমার প্ল্যানিং হবে। প্রোভাইডেড বাই অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, কে প্রোভাইড করছে, শিক্ষামূলক ক্ষেত্র বা প্রতিষ্ঠানগুলো প্রোভাইড করছে। সেখানে কি কি থাকবে, ইনক্লুডিং সাবজেক্ট, অ্যাক্টিভিটি, টিচিং মেথড, ইভলিউশন প্রসেস।
তাহলে কারিকুলাম কি, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত কোনো শিখন, যেটা সাধারণত শিক্ষার্থীদের কি হয়, কোনো শিখন প্রক্রিয়ার অভিজ্ঞতার মাধ্যমে কোনো বিষয়বস্তু, কোনো কার্যক্রম, কোনো শিখন পদ্ধতি বা মূল্যায়নের অন্তর্ভুক্ত কোনো বিষয়, তাকেই আমরা কি বলবো, কারিকুলাম। এখন এই কারিকুলাম ডেভেলপমেন্ট তাহলে কিভাবে বলবো? কারিকুলাম ডেভেলপমেন্ট সিম্পল একটা সিস্টেমেটিক প্রসেস অফ প্ল্যানিং, মানে একটা সুসংগঠিত পরিকল্পনা, যেটা কি করছে, যার মাধ্যমে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে একটা প্ল্যানিং করা বা নকশা করা এবং সেটাকে বাস্তবায়িত করা, এবং যার ফলে যাতে এবং সঠিকভাবে মূল্যায়ন করা, যাতে শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য অর্জন করানোর জন্য সম্ভব হয়। এটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট। এই যে ধরো, এই যে কোর্স নিয়ে তোমাদের কথা হচ্ছিল, যে পুরোনো দিনে 3 বছর কোর্স, বর্তমানে সোসাইটির সাথে তাল মেলাতে গেলে এই যে 4 ধরনের কোর্স, এডুকেশন সিস্টেমের এই যে পরিবর্তন, তাহলে এগুলো কিসের হচ্ছে? এগুলো কারিকুলাম ডেভেলপমেন্ট, একটা সিস্টেমেটিক প্রসেস। কেন? মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, বা শিক্ষার্থীদের যাতে সঠিক লক্ষ্য অর্জন করতে পারে, তার একটা প্রচেষ্টা, সেটাই হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট। এখন এই কারিকুলাম ডেভেলপমেন্টের নিড বেসড কারিকুলাম কেমন হওয়া উচিত? অবশ্যই কারিকুলাম ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন দ্য লার্নার, শিক্ষার্থীর উপর বেস করে হওয়া উচিত। কারণ শিখবে কি? শিক্ষার্থীরা। তাহলে তাদের উপর কি হবে, তাদের কি নিডস, তাদের কি চাহিদা অনুযায়ী হওয়া দরকার, তাদের সক্ষমতার উপর হওয়া দরকার, তাদের এজের উপর বিশেষ করে হওয়া দরকার, তাদের ব্যাকগ্রাউন্ডের উপর হওয়া দরকার, তাদের ইন্টারেস্টের উপর হওয়া দরকার। কারণ শিক্ষার্থীদের কারিকুলামটা মূল লক্ষ্য বা মূল ডেভেলপমেন্ট হবে শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের মতন করে কিন্তু কারিকুলামটা হওয়া উচিত। আর কি হওয়া উচিত? অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। ইয়েস, কারিকুলাম কি হবে, অলওয়েজ জন্য খেলাধুলা বা ফিটনেস, তার মধ্যে লাইক গেমস এন্ড স্পোর্টস, ফিটনেস ট্রেনিং, রিদমিক মুভমেন্ট শুড বি কোর কারিকুলাম ইন ফিজিক্যাল এডুকেশন। কারণ এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো যদি না আমরা এই ইনক্লুড করি আমাদের কারিকুলামের মধ্যে, তাহলে কি হবে, ওই যে শিক্ষার যে লক্ষ্য, অলরাউন্ড ডেভেলপমেন্ট বা হোলসাম ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেই দিকে কিন্তু আমরা সার্বিকভাবে পৌঁছাতে পারবো না। সেই জন্য অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কারিকুলাম হওয়া দরকার। আর কি দরকার? চাইল্ড সেন্টার্ড কনসেপ্ট। ইয়েস, শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু হওয়া দরকার। কি দরকার? যে লার্নারদের যে শারীরিক, মানসিক, সামাজিক এবং জ্ঞানকে যাতে সঠিকভাবে এই কারিকুলামের মাধ্যমে বিকাশ করতে সাহায্য করে, সেইভাবে কিন্তু কারিকুলাম প্ল্যানিং করা উচিত যে কোনো কোর্সের। আর কি হওয়া উচিত? ডাইনামিক এন্ড ফ্লেক্সিবল কনসেপ্ট। ইয়েস, কেন? কারণ সময়ের সাথে সাথে যেন সেই যে কোর্স কারিকুলাম গুলো তাদের চাহিদা অনুযায়ী যাতে সেই কারিকুলাম গুলোকে পরিবর্তনযোগ্য করা যেতে পারে। যদি সময়ের সাথে সাথে পরিবর্তনযোগ্য না করা হয়, তাহলে কি হবে, নিড বেসড যদি কারিকুলাম না হয়, তাহলে অনেক সময় কি হয়, ছাত্রছাত্রীদের সঠিক যে লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছাতে পারে না। বর্তমান দিনে যে প্রযুক্তি, টেকনোলজি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সেই মতো করে আমাকে ফিজিক্যাল এডুকেশন কারিকুলাম গুলোকে সেই নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ধারণা আনতে হবে। না আরে এই জন্য বলছি যে কারিকুলাম যখন আমরা ফর্ম করবো, তার নেচারটা ডাইনামিক নেচার থাকে এবং ফ্লেক্সিবল কনসেপ্ট থাকে। আর কি হচ্ছে? কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ কারিকুলাম। ইয়েস, কন্টিনিউয়াস মিন্স এই যে ফিজিক্যাল এডুকেশনের কারিকুলাম, সেটা যেন কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে এবং যেন তার জন্য কম্প্রিহেনসিভ যেন কারিকুলাম হয়, যেন তার জন্য বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই জায়গায় যেন তার ধারাবাহিকভাবে শিক্ষার্থীর মধ্যে মূল্যায়ন করা সম্ভব হয়, যে সার্বিকভাবে তার সমস্ত দিকের বিকাশটা ঘটলো কিনা। এই হলো মূল কারিকুলাম। এখন এই কারিকুলাম প্রয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু প্রিন্সিপাল বা নীতি আমাদেরকে মেনে চলা দরকার। সেই প্রিন্সিপাল গুলো আমাদেরকে কিভাবে আমরা এই কারিকুলামকে, পরিকল্পনাকে তৈরি করব। ফার্স্ট কি বলেছিলাম? চাইল্ড সেন্টার্ড প্রিন্সিপাল। ইয়েস, যে শিক্ষার্থীদের বয়স, তাদের যে আগ্রহ, ইন্টারেস্ট আছে কিনা, তাদের মোটিভেশন আছে কিনা, তাদের এবিলিটি আছে কিনা, সমস্ত দিককে নির্ধারণ করে কিন্তু আমাদের এই কার্যক্রম পরিচালনা করা দরকার। আর কি হচ্ছে? অ্যাক্টিভিটি প্রিন্সিপাল। ইয়েস, অ্যাক্টিভিটি মিন্স ওই অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যে খেলা, বিভিন্ন প্রকার গেমস এন্ড স্পোর্টস, বিভিন্ন প্রকার ড্রামা, বিভিন্ন প্রকার ফিটনেস, এই সমস্ত কার্যক্রম যাতে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, সেদিকে মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেটেড প্রিন্সিপাল। ইন্টিগ্রেটেড মিন্স যে এই খেলাধুলার সাথে সাথে যেন শারীরিকভাবে সুস্থ বা সঠিক প্রপার নিউট্রিশন, পরিবেশের সম্পর্কে সঠিক সচেতন ইত্যাদির জন্য একটা সমন্বয় থাকে, সেদিকে মাথায় রাখতে হবে। প্রোগ্রেসিভ প্রিন্সিপাল। ইয়েস, প্রোগ্রেসিভ প্রিন্সিপাল কারিকুলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। প্রোগ্রেসিভ প্রিন্সিপাল মানে তোমাকে ধীরে ধীরে উন্নতি করে। উন্নতিটা কিভাবে? সহজ থেকে কঠিনে, ধীরে 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 কিন্তু সহজ থেকে কঠিনের তরফ থেকে শিক্ষণটাকে বা এই সিলেবাস কারিকুলামটাকে ফর্ম করতে হবে, যাতে জটিল বিষয়গুলো বোঝার আগে যাতে সহজ বিষয়গুলো ছোট ছোট করে বুঝে বুঝে ধীরে ধীরে জটিল বিষয় পৌঁছানো যায়, সেদিকে মাথায় রাখতে হবে। ফ্লেক্সিবিলিটি প্রিন্সিপাল। ফ্লেক্সিবিলিটি মানে
পরিস্থিতি অনুযায়ী সময় অনুযায়ী সাপেক্ষে পাঠ্যক্রমকে যাতে পরিবর্তনের সুযোগ থাকে। এই যে বারবার তোমাদের বিভিন্ন এডুকেশন সিস্টেমে সিলেবাস চেঞ্জেস হয়, সিলেবাস রিভিশন হয়, কেন? শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে সেগুলোকে চেঞ্জ করা হয়। আর কি হবে? স্পেসিফিক প্রিন্সিপাল মানে তোমার সিলেবাসের জন্য নির্দিষ্ট কিছু স্পেসিফিক টার্ম, স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটির জন্য স্পেসিফিক কিছু থাকে, যাতে কি হবে, যেমন প্রজেক্ট দেওয়া হয়, অনেক সময় তোমাদের বিভিন্ন প্রকার ফিটনেস ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন প্রকার ক্যাম্প করা হয়, কারণ কি তোমাদের যে সঠিকভাবে সঠিক মূল্যায়ন বা সঠিকভাবে তোমাদের বিকাশ ঘটানোর প্রচেষ্টা। সেফটি প্রিন্সিপাল, ইয়েস, যে সমস্ত কারিকুলামে যে সমস্ত আমাদের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো থাকবে সেখানে অবশ্যই আমাদের সেফটি নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কের জন্য যাতে কোনো প্রকার শিক্ষার্থীর মধ্যে চোট আঘাত ইত্যাদি বিষয় না লাগে সেদিকে মাথায় রেখে প্ল্যানিং করতে হবে। ইভ্যালুয়েশন প্রিন্সিপাল, ইয়েস, অবশ্যই কারিকুলামের যে ইভ্যালুয়েশন মূল্যায়ন করা হবে সেটার জন্য একটা কি কন্টিনিউয়াস এবং সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনে যেন সেই ইভ্যালুয়েশনটা করা হয়। এমন কিছু নয় যে একদিনেই সেই ইভ্যালুয়েশনটা করে দেবো। ইভ্যালুয়েশন অলওয়েজ কি হবে, কন্টিনিউয়াস প্রসেস ভাবে সেটাকে ইভ্যালুয়েশন করতে হবে। এই ইভ্যালুয়েশন করার জন্য আছি, সেটা পরে বলছি। যেখানে এরপর টপিক আছে সাবজেক্ট ম্যাটার ফর ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন। এখন এর জন্য কি কি সাবজেক্ট, কোন কোন ধরনের এডুকেশন আমরা এই বিষয়গুলোকে দেব ছাত্রছাত্রীদের মধ্যে। ফার্স্ট দেখো প্রাইমারি স্তর ক্লাস 1 to 5, সেখানে কি দেবো, বেসিক মোটর স্কিল, রানিং, জাম্পিং, হপিং, স্পাইকিং ইত্যাদি। ফান্ডামেন্টাল মুভমেন্ট দেবো, মূলত কি ধরনের দেবো, ব্যালেন্স, ক্লাইম্বিং, থ্রোয়িং ইত্যাদি। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্রাইমারি লেভেলের কোন ধরনের ফান্ডামেন্টাল মুভমেন্ট ছাত্রছাত্রীদেরকে দেবো, নিচের কোনটি, দেখো ভালো করে দেখে নেবে। রিদমিক অ্যাক্টিভিটি, অ্যাকশন সং, ফ্রি হ্যান্ড মুভমেন্ট ইত্যাদি। হেলথ এডুকেশন, ক্লিননেস, হাইজিন, সিম্পল সেফটি রুলস ইত্যাদি। গেমস, সিম্পল লিড আপ গেম। আর কি ভ্যালু, মূলত করবে শেয়ারিং অ্যান্ড কোঅপারেশন, পরস্পরের সাথে ভাগাভাগি বা সহযোগিতা করা শিক্ষা, এটাকে তো দিতে হবে। এবার যে সেকেন্ডারি লেভেলে চলে যাব সেক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস এর মধ্যে মূলত স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং কিন্তু তাদেরকে আমরা প্রোভাইড করব। স্পোর্টস স্কিল কি করব, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বিভিন্ন প্রকার টিম গেম, ফুটবল, ভলিবল, র্যাকেট গেম ইত্যাদি। দেখো আগে যে প্রাইমারি লেভেল, এখানে কিন্তু কোনো পার্টিকুলার গেমকে বলা হয়েছিল এখানে ফান্ডামেন্টাল মুভমেন্ট অ্যাজ এ প্রাইমারি লেভেল। যেই সেকেন্ডারি গেলাম সেখানে স্পেসিফিক কিন্তু গেমের মধ্যে ঢুকলাম। হেলথ সম্পর্কে কি হবে, নিউট্রিশন, পার্সোনাল হাইজিন, ফার্স্ট এড সম্পর্কে ধারণা প্রোভাইড করতে হবে। রুলস কি, বিভিন্ন গেমস এর রুলস রেগুলেশন সেগুলোকে শেখাতে হবে। যোগা, মেডিটেশন করতে হবে। সোশ্যাল ভ্যালু কি করতে হবে, বিভিন্ন প্রকার টিম ওয়ার্ক এন্ড লিডারশিপ কোয়ালিটি ওই স্কুল লেভেল ছাত্রদের ওই বয়স থেকে শেখাতে হবে। লিডার কিভাবে, নেতা কিভাবে হবে, টিম ওয়ার্ক কিভাবে হবে, টিম গ্রুপ ডাইনামিক কিভাবে বজায় থাকবে, কারণ ওখানে টিম গেম হচ্ছে, দলগত কাজ করে মানসিকতা তৈরি করতে হবে। এবার যদি হায়ার এডুকেশন লেভেলে যদি যাই, যেখানে বিপিএড এমপিএড মূলত হয়, সেখানে সায়েন্টিফিক ফাউন্ডেশন মানে কি, এই যে ধরো তোমরা যারা কোর্স করছো, তোমরা যখন এমপিএড করেছিলে তোমাদের কি হয়, বিভিন্ন স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস সোশিওলজি, অ্যানাটমি ফিজিওলজি, কাইনেসিওলজি, বায়োমেকানিক্স পড়ানো হয়েছিল। তাহলে ওখানে যে সমস্ত ফিজিক্যাল এডুকেশন পার্সোনালরা যারা ছিল তারা তোমাদেরকে এগুলো এক্সপার্টাইজ করেছিল, তাহলে সেই সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ রাখতে হবে। আর কি হবে, রিসার্চ, রিসার্চ মেথড, ডেটা অ্যানালিসিস ইত্যাদি বিষয়গুলোকে শেখাতে হবে। স্পোর্টস ট্রেনিং, পিরিয়ডাইজেশন, লোড ট্রেনিং প্রিন্সিপাল ইত্যাদি সম্পর্কে ধারণা প্রোভাইড করতে হবে। প্যাডাগোগি টিচিং, বিভিন্ন প্রকার টিচিং স্টাইল, লেসন প্ল্যান তোমরা যেগুলোকে করো। স্পোর্টস সাইকোলজি, মোটিভেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট কি হবে, বিভিন্ন প্রকার ইভেন্ট বা স্পোর্টস কিভাবে অর্গানাইজ করে সেগুলোকে শেখাতে হবে। বিভিন্ন প্রকার অফিসিয়েটিং এন্ড কোচিং, তার টেকনিক, রুলস রেগুলেশন সমস্ত কিছু প্রোভাইড করতে। দেখো তোমরা যেগুলো করে এসছো সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এরপরে যে বিষয়টা, আচ্ছা সেটা শেষে আছে। এরপরে যেটা ইউনিট 8 আছে, কারিকুলাম ডিজাইন এন্ড কন্টেন্ট, তার ইম্পর্টেন্স, সিলেকশন, ক্লাসিফিকেশন of subject matter with reference to age, sex, differently abled peoples, indicated physical education for boys and girls, অনেকটা আগেরটার সাথে রিলেটেড, কিছুটা ডিফারেন্স। এখন কারিকুলাম ডিজাইন মানে আমরা একটু আগে কি জানলাম, কারিকুলাম ডিজাইন হলো কতগুলো শিক্ষাগত নীতি বা শিক্ষাগত অবজেক্টিভ পূর্ণ করার জন্য কতগুলো অভিজ্ঞতা ভিত্তিক বা কার্যক্রম বা কোনো মূল্যায়ন করার একটা সুসংগঠিত প্রক্রিয়া, যাকে আমরা সিলেবাস ভাবে বলতে পারি। এখন এর কি ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স হচ্ছে এনশিওর করবে স্ট্রাকচার লার্নিং, প্রপার স্কিল ডেভেলপমেন্ট। ধরো কেন বলছি, যে শিক্ষণকে যে সুশৃঙ্খল ভাবে যে শিক্ষার্থীর মধ্যে যদি দক্ষতাকে ডেভেলপ করতে চায় সেদিকে নিশ্চিত করতে সাহায্য করবে, তাই তো। এখন এই যে এনশিওর যে স্ট্রাকচার লার্নিং যেটা আমরা বলছি ডেভেলপ, যদি তোমাদের কাছে সিলেবাস না থাকে
তোমাদের কাছে যদি পর্যাপ্ত সিলেবাস না থাকে তাহলে তুমি কি পড়ানো হবে তোমাদের কাছে ধারণা থাকবে কি উদ্দেশ্য নিয়ে আমি এটাকে পড়ানো হবে, সেই বিষয়ে কোনো কিছু থাকবে না। তাহলে এনশিওর করবে এই সুশৃঙ্খল ভাবে যাতে শিক্ষার্থীর মধ্যে দক্ষতাকে ডেভেলপ করা যায় সেদিকে থাকবে। আর কি হচ্ছে হেল্প ইন এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সেফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তোমার বয়স উপযোগী কার্যক্রমকে নির্বাচন করতে হবে এবং যাতে নিরাপদে সেই কার্যক্রমগুলোকে পারফর্ম করা যায় সেদিকে মাথায় রাখতে হবে। ফ্যাসিলিটি অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন ফর অল লার্নার, মানে সমস্ত যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য সুনিশ্চিত করতে হবে। প্রমোট করবে ব্যালেন্স ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ডেভেলপমেন্ট, সমস্ত দিক দিয়ে যাতে শিক্ষার্থীর বিকাশ হয় সেদিকে মাথায় রাখতে হবে। এনশিওর করবে প্রোগ্রেশন ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, ধীরে ধীরে সহজ থেকে ধীরে ধীরে জটিলতার দিকে যেতে হবে। আর হেল্প করবে অ্যাচিভ ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল অবজেক্টিভ, যার যে শিক্ষার যে সেই যে এডুকেশনের তার যে লক্ষ্য সেই লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করবে। এখন এই যে প্রিন্সিপাল গুলো আছে যে সিলেকশন অফ দা সাবজেক্ট ম্যাটার, সেখানে কিভাবে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করব তার যে কতগুলো প্রিন্সিপাল কিসের উপর বেস করে করতে হবে, এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস, আর কি হবে সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন, ইউটিলিটি এবং লাইফ লং ফিটনেস ভ্যালু, সাইন্টিফিক জাস্টিফিকেশন, ইনক্লুসিভনেস এন্ড অ্যাভেলেবিলিটি অফ ইকুইপমেন্ট অর ফ্যাসিলিটি, এর উপর বেস করে কিন্তু আমাদের কারিকুলাম গুলোকে প্ল্যানিং করতে হয়। এরপর আসি ক্লাসিফিকেশন অফ সাবজেক্ট ম্যাটার পার এজ, বয়স ভিত্তিক অনুযায়ী কি কি ধরনের কারিকুলাম। আমি এখানে ছোট্ট করে কথাগুলো দিয়েছি যে প্রাইমারি স্টেজ যেগুলোকে তো আমরা কি বলেছিলাম বেসিক লোকোমোটর স্কিল বা রিদমিক অ্যাক্টিভিটি আমরা এগুলোকে করব। সেকেন্ডারি লেভেলে কি করবো স্পোর্টস স্কিল, বিভিন্ন টিম গেম, ফিটনেস ট্রেনিং ইত্যাদি। হায়ার এডুকেশনে কি করবো অ্যাডভান্স ট্রেনিং দেবো, স্পেশালাইজেশন করবো, স্পোর্টস সায়েন্স, অফিসিয়েটিং, কোচিং, এগুলোকে ভালো করে একটুখানি তোমরা দেখে নেবে। এরপর আসছে কি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু এজ, কি করবো সেখানে ধরো যে মডার্ন ফিজিক্যাল এডুকেশন কি প্রমোটস করছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, সেখানে নো ডিফারেন্স বিটুইন বয়েজ এন্ড গার্লস এবং মোস্টলি অল আর সেম। তাহলে তাদের মতো করে সে কি করছে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি গুলোকে সামান্য পরিবর্তন করে মডিফিকেশন করে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। সেখানে কি হবে ফিজিক্যাল ম্যাচুরিটি, স্ট্রেংথ ডিফারেন্স, কালচারাল কমফোর্ট, সেফটি কনসিডারেশন ইত্যাদি। ডিফারেন্সিয়াল অ্যাডাল্ট যে সমস্ত চাইল্ড গুলো আছে বিশেষ সম্পূর্ণ তাদের কি করতে হবে টাইপ অফ ডিসেবিলিটির উপর দেখে তাদেরকে দিতে হবে। সেখানে ভিজুয়াল হতে পারে, হিয়ারিং হতে পারে, মোটর ইন্টেলেকচুয়াল এবিলিটি হতে পারে, ইকুইপমেন্ট গুলো তার মডিফিকেশন করতে হবে, সাপোর্টিভ তাদের এনভায়রনমেন্ট দিতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন এডুকেশন প্রোগ্রাম তাদেরকে প্ল্যানিং করতে হবে ইত্যাদি বিষয়গুলো। এবার আছে কি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর বয়েজ এন্ড গার্লস, কিভাবে তাদের যৌথভাবে এই ছেলে মেয়েদের একসাথে কিছু মিক্সড কিছু জেন্ডার টিমস সিলেকশন গেম করতে হবে, ইকুয়াল পার্টিসিপেশন এবং লিডারশিপ অপরচুনিটি তাদেরকে দিতে হবে, বিভিন্ন প্রকার রুলস অ্যাডাপ্ট করতে হবে, কমন ফিটনেস প্রোগ্রাম রাখতে হবে, কোকারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে এবং তাদের বিভিন্ন প্রকার টিম গেম তাদের মধ্যে দলগত কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এরপরে আসছি যেটা ইউনিট 9 যেটা টিচিং এইডস এন্ড টাইম টেবিলস, এই সম্পর্কে আমরা পড়বো। তার আগে আমি জাস্ট 2 মিনিট তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমি একটুখানি। এরপরে ইউনিট আমাদের টিচিং এইডস, টাইম টেবিল, কনসেপ্ট, ক্রেডিট সিস্টেম ফর ভেরিয়াস সাবজেক্ট কোর্স, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল, ইমপ্যাক্ট অফ টেকনোলজি ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। এরপরে আমরা দেখো টিচিং এইডস, টিচিং এইডস সম্পর্কে তোমরা সবাই জানো টিচিং এইডস কি, টিচিং এইডস আর দ্য এসেনশিয়াল টুলস কি করবে অর ম্যাটেরিয়ালস, যেটা যখন কোনো শিক্ষণীয় বিষয় আমরা যখন তোমাদের সামনে উপস্থাপন করব যাতে সেই শিক্ষণীয় বিষয়টা শিক্ষার্থীরা খুব সহজ সরল ভাবে সেটাকে বুঝতে পারে এবং সেই বিষয়টা যাতে শেখার বোধগম্য করে তোলা হয়, সেই যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করি বা যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করি বা যে সমস্ত ডিভাইস গুলো ব্যবহার করি সেই সমস্ত গুলো কি টিচিং এইডস। এই যে আমি এখন পড়াচ্ছি কি করছি তোমাদের পিপিটি প্রেজেন্টেশন করছি বা এই ল্যাপটপ কম্পিউটার যাই ব্যবহার করি না কেন এগুলোর মাধ্যমে তোমরা সেই বিষয়টাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ, বা এই যে আমি এখন তোমাদের পড়ানোর সময় এই যে আমি পেনটাকে ইউজ করছি, এগুলো কি অল অফ দ্য টিচিং এইডস কি করছে তোমার শিক্ষণীয় বিষয়টাকে তোমাদের কাছে সুন্দরভাবে আরো বোধগম্য সহজ করে তুলছে। টাইপস অফ টিচিং এইড কি কি আছে, ভিজুয়াল এইডস, অডিও এইডস, অডিও ভিজুয়াল এইড, ফিজিক্যাল ইকুইপমেন্ট ইত্যাদি। ভিজুয়াল এইডস মানে কি যেগুলো আমরা দেখি কি কি চার্ট, মডেল, ম্যাপস, ফ্ল্যাশ কার্ড, পোস্টার, পিকচার, হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড ইত্যাদি। অডিও এইডস কোথায় যেগুলো আমরা শুধুমাত্র শুনবো, স্পিকার, অডিও ক্লিপ, মিউজিক বিট, রিদমিক কমান্ড ইত্যাদি। অডিও ভিজুয়াল কি এই দুটোর কম্বিনেশন, ভিডিও, প্রজেক্টর, ডকুমেন্টারি ফিল্ম, মোশন অ্যানালিসিস ইত্যাদি। ফিজিক্যাল ইকুইপমেন্ট কোনগুলো যেমন বল, কোন, ম্যাটস, মার্কার, ডাম্বেল, রোপ ইত্যাদি আদার্স যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে। এখন টাইম টেবিল সম্পর্কে আমরা কি বুঝি, আমরা তো সবাই জানি টাইম টেবিল এই যে তোমাদের পড়ার একটা শিডিউল আছে যে এই ডেটে তোমাদেরকে পড়ানো, এই টাইমে পড়ানো, বা যখন তোমরা যখন বিপিএড এমপিএড করেছিলে তোমাদের একটা রুটিন আমরা যাকে বলি বা টাইম টেবিল যাকে বলি। এই টাইম টেবিলটা কি, টাইম টেবিল কি হচ্ছে একটা সিস্টেমেটিক ডিস্ট্রিবিউশন অফ টাইম, তোমার যে সময়টা কাছে নির্দিষ্ট সময়টাকে সিস্টেমেটিক ভাবে একটা ডিস্ট্রিবিউশন বিভিন্ন কি করছে টু ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন যে বিষয় আছে সেই বিষয়কে
ভাগ করেছে তার সময়ের উপর ভিত্তি করে, এবং অ্যাক্টিভিটি অ্যান্ড পিরিয়ডস ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে সময়সূচি হলো একটা শিক্ষান্ত কার্যক্রমে তার যে নির্দিষ্ট সময় কতগুলো পিরিয়ডে বিভিন্ন বিষয়ের উপর ভাগ করাকে আমরা বলবো টাইম টেবিল। এর ইম্পর্টেন্স কি আছে? এক, এনশিওর করবে প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কলোড। ইয়েস, কাজের যে ওয়ার্কলোড বা সাবজেক্টের যে ওয়ার্ক, যে পড়ার যে সময়সীমা সেটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা সম্ভব হবে। কি হবে? প্রিভেন্টস ফ্যাটিগ অ্যান্ড মনোটোনি, তাদের মধ্যে একঘেয়েমি এবং ক্লান্তি কাটাতে দূর করবে, সাহায্য করবে। এনশিওর করবে অ্যাডিকুয়েট টাইম ফর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার জন্য পর্যাপ্ত সময়সীমা কিন্তু এর জন্য পাওয়া যাবে। আর কি হবে? ডেভেলপ করবে ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা করে তুলবে নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে থাকার জন্য। আর হেল্প করবে অ্যাডমিনিস্ট্রেটিং এন্ড প্ল্যানিং, প্রশাসনিক এবং পরিকল্পনা কাজ করতে সাহায্য করবে। টাইম টেবিলের মধ্যে কি হতে পারে? থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, টিম প্র্যাকটিস, ইন্টারমোরাল, এক্সট্রামোরাল, ফ্রেন্ডস পিরিয়ড, যোগা, হেলথ এডুকেশন, দেখো এগুলো সমস্ত কিন্তু তোমাদের টাইম টেবিলের মধ্যে কিন্তু ইনক্লুডেড করা ছিল। এরপর আসি আমরা ক্রেডিট সিস্টেম। ক্রেডিট সিস্টেম কি? ক্রেডিট সিস্টেম রেফার্স টু দা মেথড অফ মেজারিং, একটা মেথড পদ্ধতি, মেজারিং কি করবে? একাডেমিক ওয়ার্ক ইন টার্মস অফ আওয়ার কন্টেন্ট অ্যান্ড লার্নিং আউটকাম ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। অর্থাৎ এই যে আমরা যে বিভিন্ন থিওরি এবং প্র্যাকটিক্যাল কোর্সের যে সময়, যে একটা 1 ঘন্টা কোর্স, 1 ঘন্টা কোর্সের বিষয়বস্তু কি এবং ফলাফলের মাধ্যমে শিক্ষাগত যে কাজের পরিমাপ করাটাই হচ্ছে ক্রেডিট সিস্টেম। এখানে আমরা দেখি যে এইগুলো দেখো, 1 ক্রেডিট, 1 ক্রেডিট, তোমরা দেখবে সিলেবাসের মধ্যে লেখা থাকবে 3 ক্রেডিট, 4 ক্রেডিট, 1 ক্রেডিট। 1 ক্রেডিট মানে কি? 1 আওয়ার ক্লাস পার উইক, সপ্তাহে 1 ঘন্টার একটি ক্লাস হচ্ছে 1 ক্রেডিট। আবার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি? 1 ক্রেডিট মানে কি? 2 থেকে 3 আওয়ার্স প্র্যাকটিক্যাল পার উইক, উইকলি 2 থেকে 3 ঘন্টা। আর ঘন্টা হচ্ছে 1 ক্রেডিট ফর প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। ইন্টার্নশিপ বা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে 1 ক্রেডিট মানে 30 to 45 আওয়ার্স, ঘন্টা কাজ হচ্ছে 1 ক্রেডিট বলা হয়। ইম্পর্টেন্স কি? প্রমোট করবে ফ্লেক্সিবিলিটি। ইয়েস, এই শিক্ষণীয় বিষয়ের মধ্যে ফ্লেক্সিবিলিটি নেচার ডেভেলপ করতে সাহায্য করে। হেল্প ইন ন্যাশনাল ইকুইভ্যালেন্স, জাতীয় মানের তাদের সমতা, যে সিবিসিএস সিস্টেম, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, সেদিকে নিশ্চিত করতে সাহায্য করে। এনশিওর করবে কন্টিনিউয়াস লার্নিং, ধারাবাহিক একটা শিক্ষণ প্রক্রিয়াকে বজায় রাখতে সাহায্য করে। মার্ক ট্রান্সফার ফর এডুকেশন ইজিয়ার, এবং শিক্ষার যে মার্ক সেটাকে সহজভাবে বিন্যাস করতে, শারীরিকভাবে ওভারঅল সমস্ত স্টুডেন্টকে বিন্যাস করতে সুবিধা হয়। এর কি ইম্প্যাক্ট আছে বা ফিজিক্যাল এডুকেশনে? কিসের ইম্প্যাক্ট? টেকনোলজি, যে নিউ টেকনোলজি হয়েছিল তার দুটো ধরনের আমি বলবো, পজিটিভ ইম্প্যাক্ট আছে, তার নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা ফার্স্ট পজিটিভ গুলো দেখি। আমি কতগুলো অ্যাসপেক্টের উপরে ভাগ করেছি। কি? এক, টিচিং লার্নিং এর কি হতে পারে? স্মার্ট ক্লাসেস, যেগুলো আমরা পাই, ভিডিও অ্যানালিসিস করা সম্ভব হয়, মোশন অ্যানালিসিস, বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ অ্যাপ আছে যেগুলো খুব সহজেই আমরা করে ফেলতে পারি, ভার্চুয়াল ডেমনস্ট্রেশন করা সম্ভব। এই যে আমি তোমাদের ভার্চুয়ালি এখন পড়াচ্ছি, খুব ইজিলি মেথড তোমরা পড়ছো, লার্ন করছো। এগুলো কি? অল আর দ্য টিচিং লার্নিং প্রসেসের মধ্যে এগুলো কি একটা পজিটিভ ইম্প্যাক্ট। আবার ট্রেনিং কোচিং এর মধ্যে কি হতে পারে? যেমন ওয়ারেবল টেকনোলজি, যেখানে বিভিন্ন প্রকার কি হয়, স্মার্ট ওয়াচ, জিপিএস ট্র্যাকার, যার মাধ্যমে খুব সহজেই আমি মেজার করতে পারি। এআই বেসড পারফরমেন্স অ্যানালিসিস অ্যাপ আছে, হার্ট রেট মনিটরিং করা সম্ভব, স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স অ্যানালিসিস করা সম্ভব। বিভিন্ন প্রকার অ্যাপস আছে, যেগুলো হচ্ছে সব হচ্ছে অল আর পজিটিভ ইম্প্যাক্ট। বা পারফরমেন্স এনহান্সমেন্টের ক্ষেত্রে বায়োমেকানিক্যাল অ্যানালিসিস, ফোর্স প্লেট, হাই স্পিড ক্যামেরা, পারফরমেন্স অ্যানালিসিস সফটওয়্যার ইত্যাদি বিষয়গুলো। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হবে? অনলাইন রেজিস্ট্রেশন, আর যে কোনো কম্পিটিশন হলো, আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিলাম, সবাই ওখান থেকে সব গুগল ফর্ম সাবমিট করলে, বা তোমরা যখন আমাদের সাথে ভর্তি হয়েছিল, কোথায় কোথায় এক একজন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় দূর দূরান্ত আছে, অনলাইনে ফর্মটা পাঠিয়ে দিলাম, সবার কাছে ইজিলি সেটা পৌঁছে গেল, তোমরা সবাই অনলাইনে রেজিস্ট্রেশন করলে, অ্যাডমিশন করলে এমনি কোচিং ক্লাস। সে তাহলে কি ইজি, পজিটিভ ইম্প্যাক্ট, খুব সহজে এটাকে করা যায়। তুমি ঘরে বসে ক্লাস করতে পারছো, ইজি টু লার্ন, খুব সহজে সেটাকে করতে পারছো। আর কি হচ্ছে? ডিজিটাল স্কোরিং করা সম্ভব। ইয়েস, তুমি যদি মার্কস কোনো ইনপুট করি, কোনো একটা কোশ্চেনিয়ার, এই যে তোমরা যখন আমাদের মক টেস্ট গুলো দাও, মক টেস্ট দেওয়ার সময় কি হয়? তোমরা ওখানে ফর্ম ফিল আপ করো, ওখানে সাবমিট করো, তুমি অটোমেটিক তুমি মার্কস তুমি দেখতে পাচ্ছ। তাহলে ইজি টু লার্ন হয়েছে সবকিছু। তাহলে ডিজিটাল সেটাকে স্কোরিং করে দিচ্ছে অটোমেটিক্যালি। বিভিন্ন প্রকার টুর্নামেন্টের সফটওয়্যার আছে, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো। আমরা তো সুবিধাগুলো দেখলাম নিউ টেকনোলজি, অসুবিধাগুলো কোথায়? অসুবিধা হচ্ছে ওভার রিলায়েন্স অন গ্যাজেট। আমরা কি হচ্ছে? যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভর করে ফেলছি, যার ফলে আমাদের যে হিউম্যান ব্রেন বলে যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা মানুষ থেকে কি হচ্ছে? ধীরে ধীরে যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে। আমরা আজকে ফ্যান চালাবো রিমোট, টিভি চালাবো রিমোট, কম্পিউটার চালাবো রিমোট, এভরিথিং সমস্ত কিছু কোনো একটা যন্ত্রের মাধ্যমে পরিচালনা হচ্ছে। এমন একটা দিন হয়তো আসবে, আমরা হয়তো নিশ্চয়ই দেখবো যে আমাদের ব্রেনকে প্রচলিত করার জন্য আমাদের হাতে একটা রিমোট দিয়ে দিয়েছে, সেই রিমোট পরিচালনা করলে আমাদের ব্রেন কথা বলছে।
কারণ কি আমাদেরকে একটা রোবট তৈরি করে দিচ্ছে, কারণ কি আমার কারণ অতিরিক্ত যন্ত্রের উপরে কিন্তু আমরা নির্ভরশীল হচ্ছি, সেই কারণে হাই কস্ট। ইয়েস, যন্ত্রগুলো হচ্ছে কি যে অনেকগুলো এই সমস্ত যন্ত্রগুলো যখন আমরা পারচেস করব সেগুলো অনেকটা ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল। সবার পক্ষে সেই যন্ত্রগুলোকে পারচেস করা, সবার ভালো লাগা যে স্মার্ট ওয়াচ হাতে করে ঘুরবো, কত স্টেপ আমার হচ্ছে, আমার হার্ট রেট কত হচ্ছে, মনিটর কত হচ্ছে, সমস্ত কিছু আমি দেখবো। অনেক হয়তো ভাবো, কিন্তু অনেক সময় কি হয় তার আর্থিক অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপের জন্য সেগুলো তোমরা পারচেস করতে পারো না। তাহলে কি এগুলো একটা হাই কস্ট, সেটা তোমাকে অনেক সময় এগুলোকে সুবিধা থাকা সত্ত্বেও তুমি সেটাকে হাই কস্টের জন্য তুমি এটাকে করতে পারছো না, এটা নেগেটিভ ইম্প্যাক্ট, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আর কি হবে, প্রাইভেসি কনসার্নিং ডেটা মেকিং, এটা সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ। যতই অনলাইন বলি না কেন, ডিজিটাল বলি না কেন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল দুনিয়া, সমস্ত কিছু বলে দিচ্ছি, তবে কিন্তু এই যে আমাদের যে প্রাইভেসি, সেই প্রাইভেসি কিন্তু আমাদের কিন্তু যে কোনো সময় যে কোনো এজেন্সি সেটাকে ট্র্যাক করতে পারে। কারণ সেটা আমরা সেই পারমিশনটা দিচ্ছি, সেই একটা ভয় কিন্তু ডেটা হ্যাকিং এর, গোপন রাখার যে সমস্যা সেটা কিন্তু একটা থেকেই যায়। এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট মূলত এই যে মডার্ন টেকনোলজি আছে তার। এটা গেল হচ্ছে লাস্ট, কারিকুলাম ইভলিউশন, কনসেপ্ট, পারপাস। এই যে ইভলিউশন যে কথাটা বলছিলাম, কারিকুলাম, প্রসিডিওর এন্ড অ্যাপ্রিজাল, সেগুলো বলবো। এখন কারিকুলাম ইভলিউশন কি? কারিকুলাম ইভলিউশন বা মূল্যায়ন কি? একটা পাঠ্যক্রম, আমরা যে সিলেবাসটা হয়েছে সেটা শিক্ষার্থীদের মধ্যে কতটা সেই শিক্ষার্থীদের শিক্ষণটা ফলপ্রসূ হলো। এই যে তোমাদের পরীক্ষা নেওয়া হয় না, ইভলিউশন করা হয় না, কেন? তুমি সেই বিষয়টা কতটা জেনেছো সেটা নির্ধারণ করার জন্য বিভিন্ন প্রকার তথ্য মাধ্যমে সেগুলোকে সংগ্রহ করি। কখনো ইন্টারনাল পরীক্ষা সিআইএ, কখনো এক্সটার্নাল পরীক্ষা, হ্যাঁ, কখনো অ্যাসাইনমেন্ট, কখনো প্রজেক্ট, এরকম বিভিন্ন ভ্যারাইটিস মেথড আছে, যার মাধ্যমে তোমার সেই নির্ধারিত যে সিলেবাস ছিল সেই পাঠ্যক্রমটা কতটা তোমার কাছে ফলপ্রসূ হলো, আর সেগুলোকে নির্ণয় করার যে সুসংগঠিত পদ্ধতি, সেটাই হচ্ছে কি কারিকুলাম ইভলিউশন। এটা যথেষ্ট ভালো হওয়া দরকার। কেন? তার কতগুলো উদ্দেশ্য আছে। টু চেক ওয়েদার এডুকেশনাল অবজেক্টিভ আর অ্যাচিভ। ইয়েস, তুমি যে সিলেবাসটা এসছো, ধরো এমপিএড কোর্স করছো বা এই যে এমপি কোচিং ক্লাস তোমরা আমার কাছে পড়ছো, একটা উদ্দেশ্য নিয়ে পড়ছো, তোমাদের কি সেই উদ্দেশ্যটা ফুলফিল আদৌ হচ্ছে? হ্যাঁ, সেটাকে লক্ষ্য যাচাই করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মক টেস্ট নেওয়া হয়, বা তোমরা যখন বিপিএড এমপিএড করেছিলে সেখানে গিয়ে বিভিন্ন এডুকেশন সিস্টেমের সাথে পরীক্ষা নেওয়া হয়। কারণ ওই বিপিএড এমপিএড কোর্সের একটা অবজেক্টিভ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি আদৌ ফুলফিল করা গেল সেটাকে যাচাই করার জন্য। টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস অফ দ্য কারিকুলাম। ইয়েস, যে শিক্ষণীয় বিষয়টার মধ্যে দুর্বল জায়গাগুলো কোনগুলো, পাঠ্যক্রমের শক্ত জায়গাগুলো কোনগুলো, সেগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য করা হয়। টু ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস। ইয়েস, শিক্ষণের কি শেখার প্রক্রিয়া উন্নতি করতে সাহায্য করে। টু এনশিওর রিলিভেন্স অফ দ্য স্টুডেন্ট নিড, পরিস্থিতি সাপেক্ষে শিক্ষার্থীদের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাকে কিনা সেটাকে নিশ্চিত করতে সাহায্য করে। টু গাইড কারিকুলাম রিভিশন এন্ড মডিফিকেশন, পাঠ্যক্রম সংশোধন এবং পরিবর্তনের দরকার আছে কিনা সেই দিকে দিক নির্দেশন করতেও কিন্তু সাহায্য করে। আর টু মেজার লার্নিং আউটকাম। ইয়েস, শিক্ষণ প্রক্রিয়ার ফলাফল মূল্যায়ন করতে সাহায্য করে। টু অ্যাসেস সুইটেবিলিটি এন্ড কন্টেন্ট অ্যাক্টিভিটি, পাঠ্যক্রমের বিষয়বস্তু কতটা বর্তমান দিনের পরিস্থিতির সাপেক্ষে উপযোগী সেটা মূল্যায়ন করতেও কিন্তু সাহায্য করে। এই কারণে মূলত এই কারিকুলাম যে পারপাস, মূল উদ্দেশ্য, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি প্রসিডিওর, কিভাবে আমরা কারিকুলামকে মূল্যায়ন করব। ফার্স্ট হচ্ছে স্টেপ প্ল্যানিং। প্ল্যানিং কি করব, কোন অংশের মূল্যায়ন করা হবে। এই যে তোমাদের সিলেবাস দেওয়া আছে সিআইএ কতটুকু পরীক্ষা হবে, কোন অংশে মূল্যায়ন করা হবে, কেন মূল্যায়ন করা হবে, তার মেথড কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, এটা আগে থেকে ঠিক করতে হবে। তারপরে যেটা ডেটা কালেকশন। ডেটা কালেকশন মিনস এই যে তোমাদেরকে বিভিন্ন সময় কোশ্চেনিয়ার দেওয়া হয়, মৌখিক প্রশ্ন করা হয়, ভার্বাল প্রশ্ন করা হয়, সেগুলোকে তো স্টুডেন্ট, টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাসরুম, সোর্স গুলো কোথা থেকে ইনফরমেশন গুলো পাবে। স্টুডেন্ট তোমাদের কিছু কোশ্চেনিয়ার দিয়ে হলো, টিচার অন্যান্য টিচারের কাছে, যে টিচার পড়ায় তার কাছ থেকে আমরা শুনছি ফিডব্যাক, অ্যাডমিনিস্ট্রেটর ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটর কাছে তোমার ওভারঅল নেচার সম্পর্কে জানা যাচ্ছে, ক্লাসরুম অবজারভেশন, তোমাকে অবজার্ভ করে জানার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন প্রকার টেস্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে জানা যায়, তোমার অ্যাটেন্ডেন্স পার্টিসিপেশন রেকর্ডের মাধ্যমে কিন্তু জানা যায় তুমি নিয়মিত ক্লাস করছো কিনা, এগুলোর মাধ্যমে জানা যায়। স্টেপ 3 কি, এই যে ডেটাগুলো পেলাম এবার ডেটাগুলোকে অ্যানালিসিস করব। তোমার যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলো থেকে অ্যানালিসিস করে দেখব তোমার যে শিক্ষার লক্ষ্য কতটা তোমার কাছে ফলপ্রসূ হলো, বা তোমার দুর্বল জায়গাগুলো কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। আর কি হবে, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন আর ডিসিশন মেকিং। এইবার তোমাকে কি করতে হবে, তোমার যে ফলাফল সেই লক্ষ্যের ভিত্তিতে ফলাফলগুলো অন্যের সাথে তুলনা করতে হবে, করে তোমাকে একটা সঠিকভাবে পাঠ্যক্রম ঠিকঠাক আছে কিনা সেই, বা পাঠ্যক্রমে কোনো পরিবর্তন দরকার কিনা, বা তোমার মধ্যে কোনো কিছু ডেভেলপ করার দিক কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। এবং ফাইনালি লাস্ট গিয়ে রিপোর্টিং এন্ড ফিডব্যাক, তোমাকে সেটাকে কি করতে হবে, ফলো একটা রেজাল্ট তোমরা পাও, এবং সেই ফলাফলটা কি হবে তোমাদের একটা, আর সেই ফলাফল যে সমস্ত
কি বলবো প্রশাসনিক বা টিচার বা অ্যাডমিনিস্ট্রেটর আছে বা স্টক হোল্ডার আছে তাদেরকে ইমপ্রুভমেন্টের জন্য আর কি কি করা দরকার সেই উন্নয়নের জন্য সেই সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সবাইকে জানাতে হবে। এটা হলো মূলত তার স্টেপস। এখন অ্যাপ্রিজাল ইন কারিকুলাম, অ্যাপ্রিজাল হলো কি যে সমস্ত তথ্যগুলো আমি বিশ্লেষণের মাধ্যমে যে আমাদের যে সিলেবাস বা পাঠ্যক্রম তার যে মান বা তার যে গুরুত্ব যেগুলো নির্ধারণ করে সেটাকেই বলা হয় অ্যাপ্রিজাল ইন কারিকুলাম। অর্থাৎ যার মাধ্যমে যে সমস্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা যে সিলেবাস বা পাঠ্যক্রমের মান বা গুরুত্ব নির্ধারণ করব সেটাই হচ্ছে অ্যাপ্রিজাল ইন কারিকুলাম। সেগুলো কি কি? এক, তাই কিভাবে আমরা করব? এক, ফরম্যাটিভ অ্যাপ্রিজাল মানে কি ইভ্যালুয়েশন, সামাটিভ অ্যাপ্রিজাল মানে ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক অ্যাপ্রিজাল মানে কি সমস্যা চিহ্নিতকরণ, আর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাপ্রিজাল নিয়মিত বা ধারাবাহিক মূল্যায়ন। এখন ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আমরা কখন করব? ফরম্যাটিভ কি? ফরম্যাটিভ হচ্ছে একটা চলমান প্রক্রিয়া ডিউরিং ইওর কোর্স, ডিউরিং ইওর সেমিস্টার, ডিউরিং ইওর টিচিং লার্নিং প্রসেস, তাকে ফরম্যাটিভ। সামাটিভ কখন বলবো? ডিউরিং ইওর এন্ড অফ দ্য সেশন, এন্ড অফ দ্য সেমিস্টার, তখন আমরা বলবো সামাটিভ। দুটো জিনিস বলবো, সামাটিভ মানে শেষ, শেষ মানে কি এস, এস ফর শেষ, এস এস যেমন লিখি আমরা। ফরম্যাটিভ মানে কি? ফরম্যাটিভ মানে কি ফার্স্ট, ফার্স্ট টু লাস্ট মানে কি শুরু থেকে কোর্স চলাকালীন যেগুলোকে করব সেটাকে হচ্ছে ফরম্যাটিভ। এখন টাইপস অফ কারিকুলাম অ্যাপ্রিজাল, কি কি ধরনের টাইপস হতে পারে? টেস্ট বা এক্সাম, বিভিন্ন প্রকার পরীক্ষা বা এক্সাম দিয়ে হতে পারে, বিভিন্ন প্রকার রেটিং স্কেলের মাধ্যমে করতে পারে, বিভিন্ন প্রকার কোশ্চেন ইয়ার মাধ্যমে হতে পারে, ইন্টারভিউ হতে পারে, অবজারভেশন হতে পারে, স্টুডেন্ট ফিডব্যাক হতে পারে, পিয়ার রিভিউ হতে পারে ইত্যাদি বিষয়গুলো। তাহলে এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটা শিক্ষার্থীদের তাদের শিক্ষণ প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু নির্ণয় করা হয়। ওভারঅল যদি একটুখানি দেখি, এগুলো দরকার নেই, এই হলো। আচ্ছা এটা দেখেই নি একটুখানি ওভারঅল সামারি, যে কারিকুলাম কি কি নিশ্চিত করে। আর তুমি যেটা লক্ষ্য অর্জন অবজেক্টিভ আর অ্যাচিভ, তুমি যেটা অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভটা সঠিকভাবে সেই কোর্সের অবজেক্টিভ ফুলফিল হয়েছে কিনা, কন্টেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এই প্রকৃত যে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে যে পাঠ্যক্রম বা কন্টেন্ট আছে সেগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট, টিচিং ইজ এফেক্টিভ, যে সমস্ত শিক্ষণ তুমি যে কোর্সটা করলে সেটা কি তোমার কাছে ফলপ্রসূ হলো, স্টুডেন্ট লার্ন মিনিংফুলি, তুমি কি সঠিকভাবে সেই বিষয়টাকে শিখতে পারলে, এবং কারিকুলাম রিমাইন্ড আপডেট আর রিলিভেন্ট, পাঠ্যক্রম কি সময় উপযোগী বা প্রাসঙ্গিক না, এর কোনো পরিবর্তনশীল দরকার। এই হলো মূলত গোটা আমাদের যে সিলেবাস ছিল ইউনিট 5, যেটা হচ্ছে এই প্রফেশনাল ডেভেলপমেন্ট যে বা টিচিং মেথড বা বিভিন্ন প্রকার গভর্নমেন্ট পলিসি বা যেগুলো বা এজেন্সি যেগুলো ছিল যে শারীরিক শিক্ষা বিকাশের ক্ষেত্রে, তাই ইউনিট পুরোটা কভার আমরা করলাম। তোমাদের বলো এখান থেকে যদি কোনো কোয়েরিজ থাকে, না হলে আমরা এই বিষয় থেকে আজকের বেশ কিছু 30টা মতো এমসিকিউ আছে সেগুলোতে আমরা আলোচনা করব। বলো কোনো কোয়েরিজ, কোনো কনফিউশন? বলো, রেসপন্স করো। নো স্যার। ওকে, এবার আমরা এমসিকিউ গুলো আমি বলবো, তোমরা সেগুলোকে উত্তর দেবে। যদি তোমরা উত্তর না দাও আমি এমসিকিউ গুলোকে বলা বন্ধ করে দেবো এবং তোমাদেরকে গুরুত্ব আমি প্রোভাইড করব না। প্রথমে হচ্ছে দেখো, হু ইজ বডি রেগুলার টিচার এডুকেশন প্রোগ্রাম ইন ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে শারীরিক শিক্ষা প্রোগ্রামকে কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়? এ হবে উত্তর। এনসিটি, ভেরি গুড। প্রফেশনাল প্রিপারেশন ইন ইউএসএ ফোকাস মেইনলি, ইউএসএ তে প্রধানত কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়? অপশন বি। স্ট্যান্ডার্ড বেসড টিচার সার্টিফিকেশন, ইয়েস ভেরি গুড। জার্মানি ফলো হু ইজ ফিজিক্যাল টিচার ট্রেনিং, ফিজিক্যাল এডুকেশন টিচার ট্রেনিং, জার্মানিতে কোন ধরনের প্রশিক্ষণের পথ অনুসরণ করা হয়? পারবে না, এটা হচ্ছে অপশন এ। লার্ন এন্ড স্টেট এক্সামিনেশন, অপশন সি। সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রফেশনাল কোর্স ইন ইন্ডিয়া? নট এ প্রফেশনাল কোর্স। অপশন বি। অপশন বি এমপিএড। ডি ডি। আচ্ছা অপশন ডি, ভেরি গুড। বাকিরা উত্তর দাও, না হলে কিন্তু আমি দেবো না। হুইচ এজেন্সি ইভালুয়েট টিচার ট্রেনিং স্ট্যান্ডার্ড? হুইচ এজেন্সি? কোন সংস্থা শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার মান যাচাই করে? অপশন এ। অবশ্যই অপশনে এনসিটি।
NS NIS Patiala primarily offers course related কোন ধরনের কোর্স করা হয়? স্কুল টিচিং, স্পোর্টস কোচিং, কারিকুলাম Sports ডিজাইন, coaching. স্পোর্টস Sports কোচিং। coaching. Very good. Which quality is most essential for a primary level physical education teacher? Option B. Play based instructional ability. Higher education level physical education personnel must process Research and academic. competency. Physical education personnel contribute to wellness through সুস্থতার প্রচার করবে কিভাবে? Fitness programs and lifestyle OP. counseling. Very good. Which policy made sports a part of the school curriculum? Option C. Which policy made sports is a part of the curriculum? কি হবে? NEP. Option B. Hello India program was established was launched 2018. C. 19 18 18. Fit India movement, mass fitness and active lifestyle. বেরিয়ে গেছে বলছি না। At school level, who responsible for physical education program supervision? B. Teacher and Option headmaster. Teacher and headmaster. Very good. At university level, physical education administered by Director and physical. Option director of physical education. Public sector contribute in sports include. Public sector contribution in sports include Stadium development and politics. Very good. Private sector contribute mainly through private sector. funding, Funding, sponsorship, sponsorship and academics. Option B. Very good. Question number next 17. Which principle ensure the curriculum meets learner needs? শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে কোন নীতি? child B. Centeredness. Primary level curriculum emphasize Fundamental movement and play. higher education curriculum include theory, research, practice. theory, research and practice. Question. Selection of the subject matter depends on বিষয়বস্তু নির্বাচনের প্রধান ভিত্তি B. flexibility. Very good. Question number 21. Integrated program for boys and girls promote Equal opportunity and social growth. social growth. Option B. Option B. Very good. Content for differently able people must ensure B. Adapted and inclusive and active. Very good. Which is an example of teaching aid in physical education? B. Chairs, video equipment. Very good. Credit system in physical education helps in Simulating theory and practical. theory and Separately. practical separately. Very good. Technology impact physical education through Video analysis, wearable and e-learning. 26. Curriculum evaluation means Systematic judgment of curriculum effectiveness. Option C. Very good. Purpose of curriculum evaluation is Improve curriculum quality. Which method is used to curriculum evaluation? Which method is used in curriculum evaluation? Observation. স্যার এ হবে অবজারভেশন অবশ্যই অবজারভেশন তো আমরা বললাম কারিকুলাম ডেভেলপ স্টুডেন্টদেরকে ইভালুয়েশন করব অবজারভেশন তো একটা মেথড লটারি দিয়ে তো আর ইভালুয়েশন করব না গেস ওয়ার্ক করব না ইন্টারভিউ অনলি দিয়ে তো শুধুমাত্র ইভালুয়েশন করব না অবজারভেশন ইজ একটা মেথড অ্যাপ্রিজাল ইন ইভালুয়েশন ইনক্লুড
Feedback and modification improvement. feedback modification improvement. Last question. Continuous curriculum evaluation is based on the organization data collected review করা যাচ্ছে। এই হলো তোমাদের 30 কোশ্চেন, এই হলো তোমাদের মোটামুটি এই ইউনিট 5 এর গোটা সিলেবাস। আশা করি তোমাদের যেগুলো পড়ানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি বোঝোনি? বলো কিছু। হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে, বেশ। আমাদের এই ভিডিওটাকে সরাসরি আমরা ইউটিউবে আপলোড করে দেবো, যদি তোমরা দেখো কখনো তাহলে অবশ্যই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি তোমরা এই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও আর কি, এটাই বলার। আর কি বলো?